তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, রেকর্ডিং অপশন চালু হয়েছে। আচ্ছা, একটু ধৈর্য সহকারে শুনবেন, দেখবেন এটা। তো ধরুন এটি হচ্ছে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠান আপনার আমার যেরকম একটি সত্তা আছে, তেমনি ব্যবসা প্রতিষ্ঠানের একটি সত্তা আছে। ব্যবসা প্রতিষ্ঠানের সেই সত্তার নাম হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা, যেটা আমরা কোম্পানির আইনে যেটা দেখে আসছি। তো সেই কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠান অন্যের দ্বারা চালিত, কিন্তু এর আইনগত সত্তা আছে। সেই সত্তাটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা। যেমন আপনার কেউ আঘাত করলে, আপনাকে কেউ আঘাত করলে আপনি আইনের আশ্রয় নিতে পারবেন। ঠিক এই ব্যবসা প্রতিষ্ঠানে যদি কেউ টাকা মেরে নিয়ে যায়, তাহলে কিন্তু সেই ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু আইনের আওতায় তাকে আনতে পারে বা আইনের আশ্রয় নিতে পারে। যেমন ব্যাংকের কোনো ডিফল্টার বা ব্যাংকের কোনো লোন মানে হয়ে গেছে, যে ব্যাড হয়ে গেছে, তার বিরুদ্ধে ব্যাংক ব্যবস্থা নিতে পারে। এটা কে নেই? এটা কিন্তু আপনি আমি নেই না, এটা ব্যাংক নেই। এই ব্যাংক বা ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠানের এই যে সত্তাটা বা এই যে অধিকারটা, এই অধিকারটার নামই হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা। মাঝে মধ্যে আমরা পেপার পত্রিকায় দেখতে পাই যে অমুক ম্যানেজার এত টাকা নিয়ে পালিয়ে গেছে, ওকে ধরিয়ে দিন। তো এই যে ধরিয়ে দিন কথাটা বলা হয়, এটা কে কে বলে? যে অমুক প্রতিষ্ঠানের ম্যানেজার। একটু একটু খালি আজকের দিনটা একটু সমস্যা হবে, হ্যাঁ, একটু ওই সবাইকে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি তো আপনাকে আপনাকে বেশ কয়েকবার ফোন দিয়েছি, আপনি তো করে নাই। আপনার আমি দিয়ে দিব যে আপনার যে আমার হোয়াটসঅ্যাপে একটু খালি করেন তো, একটু নক করেন হোয়াটসঅ্যাপে। স্যার আপনি মিউট করেন। সরি। তো আমাদের যে হ্যালো হ্যালো, জি আচ্ছা, আমাদের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? আমরা কি রেকর্ড করতে জি পারছি? জি 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 রেকর্ড আমি ভুলে গিয়েছিলাম, তো রেকর্ড শুরু হয়ে গেছে, রেকর্ড হচ্ছে আমাদের ক্লাস। হ্যাঁ হ্যাঁ, আমাদের ল্যাপটপে কি এটা রেকর্ড থাকবে? হ্যাঁ, আপনি চাইলে রেকর্ড করতে পারবেন, আপনি রেকর্ড করতে পারেন ওখানে। ওখানে কি আপনি রেকর্ড অপশনে কি চাপ দিব? দেখেন তো। হ্যাঁ, আপনি স্ক্রিন রেকর্ড ওখানে যে মোড়ে আছে, মোর আছে, সে মোড়ে হ্যাঁ ক্লিক করেন। ক্লিক করে উপরে দেখা আছে, দেখেন রেকর্ডিং, হ্যাঁ, রেকর্ডিং অন পিসি না কম্পিউটার এরকম লেখা আছে। এডিট এডিট পিকচার আর রিনেম এই দুইটাই তো আসে মোরে। ওহো, তাহলে ওটা আমার স্যার একটা এটা পেইড আমরা ভার্সন করতে তো। পারবো না, হোস্ট করতে হবে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা হতে পারে। এটা যারা ওকে, হোস্ট সে শুধু করতে পারবে, ওটা পরে আপনি পাঠিয়ে দিবেন আমাদেরকে। পরে চ্যাট বক্সে পাঠিয়ে দেবে, ও তাই না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো জি, আজকে আপনি একটু ক্লাস সময় করেন ভাই। সময় নিয়ে একটু ধৈর্য সহকারে ক্লাসটি দেখবেন। এটা অনেক হিসাব বিজ্ঞানের একেবারে প্রারম্ভিক আলোচনা। যে কমার্সে পড়তে যায় তার প্রথম আলোচনায় হচ্ছে এই ধাপটা। তো আপনি একটু ধৈর্য সহকারে একটু আপনারা শুনবেন। তো যে কথা বলছিলাম যে ব্যবসা প্রতিষ্ঠানের একটি ব্যক্তির প্রীতিসত্তা আছে। যে একটা মানুষের যেরকম একটা সত্তা আছে, তেমনি ব্যবসা প্রতিষ্ঠানের সত্তা আছে। যে আমাদের উপর আঘাত করলে যেমন আমরা আইনের আশ্রয় নিতে পারি, তেমনি ব্যবসা প্রতিষ্ঠানের উপরে যদি আঘাত আসে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানও আইনের আশ্রয় নিতে পারে। সেটা কিরকম ভাবে, সেটা একটু আগে আমি বললাম যে কেউ ব্যাংকের ক্ষেত্রে যদি হয়, কোনো ডিফল্টার পার্টির নামে যে ব্যাংক আইনের আশ্রয় নেয়, সেই আইনের আশ্রয় এটাই হচ্ছে ওই ওই ব্যাংক ব্যবসায়ের কৃত্রিম ব্যক্তিসত্তা। তো যাই হোক, এইরকম যদি আমরা ব্যবসা প্রতিষ্ঠান যদি শুরু করতে চাই, তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠান তো এমনি এমনি শুরু হবে না। তাহলে কিভাবে শুরু করতে হবে? এই ব্যবসা প্রতিষ্ঠানের এই যে মালিক থাকবে এই পাশে, ধরুন এটা মালিক, এটা বুঝার ক্ষেত্রে আমি বলতেছি। এই মালিক প্রথমে টাকা
দিয়ে ব্যবসা শুরু করবে। কত টাকা দিয়ে ব্যবসা শুরু করবে? ধরুন 1 লক্ষ টাকা সে ব্যবসা দিয়ে শুরু করতেছে। তাহলে এই ব্যবসায় কি কোনো কিছু ছিল? এই ব্যবসায় কোনো কিছু ছিল না। এখন কি আসছে? মালিক টাকা নিয়ে আসে। ইনি হচ্ছে কি মালিক, ইনি মালিক। এই মালিক যখন টাকা নিয়ে আসে, এই ব্যবসায় যে টাকাটা নিয়ে আসে, এই টাকাটার নাম হচ্ছে কি নগদ টাকা। আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, এর পরবর্তীতে আপনাদের বুঝতে খুবই সহজ হবে আর কি। তাহলে মালিক ব্যবসা প্রতিষ্ঠানে, এই ব্যবসা প্রতিষ্ঠান তো এমনি এমনি শুরু হবে না। এই ব্যবসা প্রতিষ্ঠানে শুরু করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে মালিক টাকা নিয়ে আসবে ব্যবসা প্রতিষ্ঠানে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে কি আসলো? টাকা আসলো। তাহলে এটাকে যদি আমরা ভাষাগতভাবে মানে আমরা যদি লিখে প্রকাশ করি তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় এরকম যে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসলে নগদ টাকার নাম, এই নগদ টাকা হচ্ছে হিসাব বিজ্ঞানের ভাষায় সম্পদ একটি। তাহলে এই সম্পদকে আমরা এ দ্বারা প্রকাশ করবো। এ অর্থ হচ্ছে অ্যাসেট। এ অর্থ অ্যাসেট, অ্যাসেটের সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত না, প্রথম অক্ষর এ নিয়ে অ্যাসেট লিখবো। আর এই যে টাকাটা নিয়ে আসলো, এই ব্যবসা প্রতিষ্ঠান যে টাকাটা নিল, কার কাছ থেকে নিল? মালিকের কাছ থেকে। তার মালিকের কাছ থেকে যদি টাকাটা নেই, সে টাকার নাম হয় কি? মূলধন। এটা হিসাব বিজ্ঞানের ভাষা। এগুলো আপনাদের একটু মনে রাখতে হবে যে মালিক ব্যবসায় যেটাই দিবে তার নাম হচ্ছে মূলধন। তাহলে এখন এই ব্যবসা প্রতিষ্ঠানের টাকার পরিমাণ 1 লক্ষ টাকা। এই ব্যবসা প্রতিষ্ঠান মালিককে দিবে কত? 1 লক্ষ টাকাই ফেরত দিতে হবে। তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ 1 লক্ষ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আছে। আর ব্যবসা প্রতিষ্ঠানের দায় কত আছে? মানে মালিককে দিতে হবে কত? সেটাই তো দায় ব্যবসা প্রতিষ্ঠানের। অর্থাৎ এই মালিক ব্যবসা প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা দিল। তাহলে এই মালিক এই ব্যবসা প্রতিষ্ঠানের উপর কত অধিকার রাখতে পারে? কত টাকার অধিকার রাখতে পারে? 1 লক্ষ টাকার অধিকার রাখতে পারে, যার নাম হচ্ছে এর নাম হচ্ছে ইকুইটি, মানে সত্ত্ব। যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যত পরিমাণ দায় থাকবে, যত পরিমাণ সম্পদ থাকবে একটা ব্যবসা প্রতিষ্ঠানে, ঠিক তত পরিমাণ সত্ত্ব থাকবে। সেই সত্ত্বটা মালিকের হতে পারে, সেই সত্ত্বটা অন্য পক্ষের হতে পারে। এখন সত্ত্বটা আবার 2 ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে এরকম, তাহলে মালিকের যে টাকাটা ব্যবসা প্রতিষ্ঠানে দিল তার নাম হচ্ছে মূলধন, আর এই টাকাটা ব্যবসা প্রতিষ্ঠানে থাকলো তার নাম হচ্ছে নগদ টাকা। একে আমরা যদি আমরা সম্পদ মানে হিসাবের শ্রেণী বিভাগ করি, তাকে বলি আমরা কি? সম্পদ বলবো। আর যদি কোনো কারণে এই 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান আমরা মানে ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছি বা ব্যবসা প্রতিষ্ঠানে আরো টাকা আনয়নের প্রয়োজন, তখন মালিকের কাছে টাকা নিয়ে যা ছিল সব দিয়েছে, তখন মালিক কি করবে? তার বন্ধু হোক, ব্যাংক হোক বা তৃতীয় কোন পক্ষের কাছ থেকে টাকা নিবে। এই তৃতীয় কোন পক্ষের কাছ থেকে টাকা নিবে, হাওলাত নিবে। কে নিবে? এটা মালিক নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসবে। তাহলে মালিক তার বন্ধু হোক, ব্যাংক হোক, ব্যবসা প্রতিষ্ঠান হোক, যার কাছ থেকে হোক টাকা নিয়ে আসবে। কত? ধরুন আরো 20,000 টাকার প্রয়োজন। তাহলে এই 20,000 টাকা এই ব্যবসা প্রতিষ্ঠানে আরো আসবে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের মোট টাকার পরিমাণ হলো কত? 1 লক্ষ মালিক নিয়ে আসছে, আর 20,000 টাকা বন্ধুর কাছ থেকে হাওলাত করে নিয়ে আসছে, যাকে বলবো পাওনাদার। হিসাব বিজ্ঞানের ভাষায় যাকে বলবো কি? পাওনাদার। হিসাব বিজ্ঞানের ভাষায় যাকে বলবো পাওনাদার। তাহলে এই ব্যক্তিটি কি করতেছে? মালিককে টাকা দিচ্ছে, মালিক সে টাকাটা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসছে। তাহলে এই যে 20,000 টাকার উপর অধিকার কার আছে? এই পাওনাদারের আছে। খুব করে খেয়াল করুন যে এই 1 লক্ষ টাকার উপর অধিকার আছে মালিকের, যার নাম হচ্ছে মূলধন। আর এই ব্যবসা প্রতিষ্ঠানের এই 20,000 টাকার উপর যার অধিকার আছে তার নাম হচ্ছে কি? পাওনাদার। তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ কত দাঁড়ালো? 1 লক্ষ টাকা মালিক নিয়ে আসছে নগদ টাকা, আর 20,000 টাকা নিয়ে আসছে পাওনাদারের কাছ থেকে। তাহলে মোট সম্পদ হচ্ছে কত? 1,20,000। তাহলে এই যে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ হচ্ছে কত? 1,20,000। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি, আমরা এ সমান সমান মানে এই যে সম্পদ সমান সমান, এখানে কি কি থাকলো? একটা হচ্ছে মালিকের থাকলো, একটা হচ্ছে মালিকের দাবি থাকলো, একটা হচ্ছে মালিকের দাবি থাকলো, আর একটা হচ্ছে পাওনাদারের দাবি থাকলো। তাহলে মালিকের দাবিকে আমরা বলি হচ্ছে ওই মানে ওনার সিকিউরিটি, আর পাওনাদারের দাবিকে বলি লায়াবিলিটি মানে দায়। অর্থাৎ এই পাওনাদারের দাবিকে বলি আমরা
পাওনাদার দাবিকে আমরা কি বলবো? লায়াবিলিটি। এল লায়াবিলিটি অর্থ যেটা আমি এখানে আপনাদের কিন্তু দেখিয়েছি, হ্যাঁ, এটা আমি বুঝাচ্ছি যে এখানে সব বিস্তারিত বলা আছে। এখানে এই জাস্ট এই ইকুয়েশনটা আমি বুঝাচ্ছি, ওখানে এখানে ভাবে লেখা আছে, আর এটা আমি এখানে বুঝাচ্ছি। ওই জিনিসটা ওখানে আমি আপনারা একবার হয়তো বুঝবেন না, ওই জন্য এই জন্য আমি এখানে বুঝাচ্ছি। তো এই ব্যবসায় 20,000 টাকার উপর যার দাবি পাওনাদার, একে বলে কি এল, অর্থ হচ্ছে কি লায়াবিলিটি। আর এই ব্যবসা প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকার উপর যার দাবি তাকে বলে, কার দাবি? মালিকের দাবি, যাকে বলবো আমরা মূলধন। তাহলে এই এই ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ কত? 1,20,000, তাই না? 1 লক্ষ টাকা আর 20,000 টাকা। তাহলে এই সম্পদ সমান সমান এ, আর তাহলে দাবি কি হবে? এটা মালিকের দাবি আর এটা হচ্ছে পাওনাদারের দাবি। তাহলে এ সমান সমান হবে এল প্লাস ওই। এল প্লাস ওই। ওই অর্থ হচ্ছে ওনার্স ইকুইটি। ওই অর্থ হচ্ছে ওনার্স ইকুইটি, মানে মালিকানা সত্ত্ব। তাহলে এটা আমরা কি কি পেলাম এটাতে? এ অর্থ হচ্ছে অ্যাসেট অর্থাৎ সম্পদ সমান এল অর্থ হচ্ছে লায়াবিলিটি মানে হচ্ছে দায়, আর ওই অর্থ হচ্ছে ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। তাহলে একটু হিসাব করে দেখুন তো এখানে যে এই জিনিসটা ঠিক আছে কিনা। এখানে যে একটি ব্যবসা প্রতিষ্ঠান, এই যে লাল বৃত্তের মধ্যে যেটা, এটি ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ওই হচ্ছে কত আছে? 1 লক্ষ টাকা, আর লায়াবিলিটি হচ্ছে কত? 20,000 টাকা। তাহলে মোট কত হচ্ছে? 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা হচ্ছে নগদ টাকা, এই নগদ টাকা হচ্ছে সম্পদ। তাহলে এই সম্পদ, তাহলে এই যে দায় সমান সমান দায় এবং মালিকানা সত্ত্ব মিলে হচ্ছে কি? সম্পদ। তাহলে এটা আমরা লিখতে পারি যে এই দুটা সমান সমান হচ্ছে অ্যাসেট, অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি যোগুন ইকুইটি। এটি হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল সূত্র। এখন এই সূত্রকে বর্ধিত করতে হবে, মানে এই মালিকানা সূত্রের উপর প্রভাব বিস্তারকারী কিছু উপাদান থাকে। এই যে মূল সূত্র, এই মূল সূত্রের এই যেটা হচ্ছে মূল সূত্র এ ইকুয়াল টু এল প্লাস ওই, এই মূল সূত্রের উপর কিছু প্রভাব বিস্তারকারী উপাদান আছে, যেটা আমরা এখন দেখবো, আলোচনা করব। তাহলে আমরা মূল সূত্র কি পাইলাম? এ ইকুয়াল টু এল প্লাস ওই। এখন ব্যবসা পরিচালনা করলে ব্যবসায়ের যে লাভ হবে সেই লাভ কে পাবে? মালিক পাবে। ব্যবসায় যদি লস হয় সেই লসটা কে বহন করবে? মালিক বহন করবে। ব্যবসা থেকে কোনো কাজে মালিকের মেয়ের বিয়ে হোক, ছেলের বিয়ে হোক, কোনো বাসা বাড়ির কাজ হোক, বাড়ি করা হোক, কোনো কাজে টাকা উত্তোলন করতে পারবে একমাত্র মালিক। আবার কোনো মূলধন যেটা আনবে সেটা একমাত্র মালিক, মানে এই ওনার্স ইকুইটির উপর প্রভাব বিস্তার করবে। এই ওনার্স ইকুইটির উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি এটা আমরা দেখব। অর্থাৎ এই দায় ফিক্সড, ব্যবসা প্রতিষ্ঠানের যে দায়টা, যার কাছ থেকে আমরা টাকা নিয়ে আসছি, ব্যবসা প্রতিষ্ঠানে টাকাটা দিচ্ছে যে তৃতীয় পক্ষ, সে তৃতীয় পক্ষ হচ্ছে লায়াবিলিটি। সেই লায়াবিলিটি যে 1 লক্ষ বা 2 লক্ষ টাকা দিয়েছে, সেই 1 লক্ষ বা 2 লক্ষ টাকার বেশি সে নিবে না। সে নিতে পারে, ইন্টারেস্ট নিতে পারে, সেটা নিতে পারে, বাট ওই ব্যবসা প্রতিষ্ঠানের সে মুনাফার উপর ভাগিদার না। ওই ব্যবসা প্রতিষ্ঠানের সে লস বহন করবে না। ওই ব্যবসা প্রতিষ্ঠানের কোনো মূলধন সম্পর্কিত তার কোনো লেনদেন থাকবে না। শুধু তার লেনদেন থাকবে কি? যে টাকাটা দিয়েছে সেটা, আর অতিরিক্ত কিছু অর্থ নিতে পারে, যাকে আমরা বলবো ইন্টারেস্ট বা সুদ, সেটা দাবিদার। আর এই ব্যবসা প্রতিষ্ঠান যদি লস হয়, লাভ হয়, উত্তোলন করে, কোনো মূলধন আনয়ন করে, একমাত্র এই মালিক আনয়ন করবে। এই ওনার সিকিউরিটিটা হচ্ছে কি? মালিক। এটা এখন আপনারা মনে রাখবেন। এখন এই মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কি কি, যেটা আমি বললাম যে এ ইকুয়াল টু, এই সমীকরণকে আমরা বর্ধিত করব। লেখাটা খুব মোটা হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে এ ইকুয়াল টু এল, এটা ফিক্সড থাকবে, যোগ উই। এই ওই এর উপর প্রভাব বিস্তারকারী উপাদান কি কি এক নজরে আমরা দেখি। ওই এর উপর প্রভাব বিস্তারকারী উপাদান বলতে কি বুঝি? যে উপাদানগুলো দ্বারা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা অন্য কোনো উপাদান প্রভাবিত হয়, সেই উপাদানগুলোকে প্রভাব বিস্তারকারী উপাদান বলে। যেমন আমার উপর যদি কেউ প্রভাব খাটায়, আমাকে যদি কেউ কান ধরে উঠবোস করায়, আমাকে যদি বলে কোনো, মানে যার কথায় আমি উঠবোস করি তাকেই বলবো
যে সে আমার উপর প্রভাব বিস্তার করে। সরি, তো প্রথম দিন তো একটু সমস্যা হচ্ছে, আপনারা একটু মেনে নেন, এখন কিছু মনে করেন না। তো এর উপর প্রভাব বিস্তারকারী উপাদান তাহলে কি কি হবে? মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো হবে ওই, এখন যে কথাটা বললাম, এই ওই এর সাথে যদি ব্যবসা, ওই হচ্ছে মালিক, ব্যবসা প্রতিষ্ঠান যদি লাভ হয় তাহলে এই লাভটা কে পাবে? লাভটা পাবে মালিক পাবে। তাহলে লাভটা কি হবে? এই যে মালিকানা সত্ত্ব 1 লক্ষ টাকা যে ব্যবসা নিয়ে আসছিল, এই যে 1 লক্ষ টাকা যে ব্যবসা নিয়ে আসলো, এই যে 1 লক্ষ টাকাতে যে ব্যবসা শুরু করছিল, সেই লাভটা কে পাবে? মালিক পাবে। তাহলে মালিক যদি লাভ পায় তাহলে মালিকানা সত্ত্ব কি হবে? বেড়ে যাবে। তাহলে বেড়ে গেলে এই লাভটাকে আমরা সংক্ষেপে আমরা আর লিখবো। আর অর্থ হচ্ছে রেভিনিউ, আর অর্থ হচ্ছে রেভিনিউ, রেভিনিউ অর্থ হচ্ছে আয়। তাহলে মালিকানা সত্ত্বের সাথে রেভিনিউটা যোগ হবে, তাহলে মালিকানা সত্ত্বের সাথে রেভিনিউটা যোগ হবে, তাহলে যোগ হয়ে গেল রেভিনিউ। আর যদি কোনো লস হয়, যদি কোনো লস হয় মানে এখানে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হলে যেমন মালিক পাবে, মালিকানা সত্ত্বের সাথে এটা যোগ হবে লাভটা, তেমনি যদি কোনো লস হয় তাহলে লস হলে সেই লসটাও কে বহন করবে? মালিক বহন করবে। তা তখন এই লসটা কি করবে? লসটা কি ওনার্স ইকুইটি কি বাড়াবে না কমাবে? অবশ্যই কমাবে। তাহলে কমানে এটা দ্বারা আমরা কি করব? এক্সপেন্স, এই লস অর্থাৎ এক্সপেন্সকে খরচ দ্বারা, মানে এক্সপেন্স অর্থ হচ্ছে খরচ, এই এক্সপেন্সের প্রথম অক্ষর ই দ্বারা আমরা এখানে লিখবো। এই এক্সপেন্সটা হচ্ছে ওনার্স ইকুইটি কমিয়ে দেয়, তাই এটা মাইনাস এক্সপেন্স করলাম। আর যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক কোনো কিছু উত্তোলন করে, যে তার নিজস্ব ব্যক্তিগত কোনো কাজে তার আয়কর দিবে, নিজস্ব আয়কর দিবে, বা তার মালিকের মেয়ের বিয়ে দিবে, বা মালিকের ছেলের বিয়ে দিবে, বা মালিকের বাড়ি ঘরের কাজ করবে, এরকম কোনো কাজ করলে তাহলে তাকে সেভাবে যদি টাকা উত্তোলন করে তাহলে সে, তার নাম হচ্ছে ড্রয়িংস হিসাবে আমরা লিখি, তার নাম হচ্ছে ড্রয়িংস, অর্থ হচ্ছে উত্তোলন। সেই উত্তোলনটা কি হচ্ছে? মালিকানা সত্ত্ব কমিয়ে দেয়। আর ব্যবসা প্রতিষ্ঠানের 6 মাস পর দেখা যাচ্ছে যে মালিক আরো কিছু টাকা পেয়েছে, সেই টাকাটা যদি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নিয়ে আসে, তার নাম হচ্ছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মালিকানা সত্ত্ব বাড়িয়ে দেয়। তাহলে এখন এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখুন যে আমাদের এই মালিক, এই মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি হচ্ছে? আর হচ্ছে কি? আর হচ্ছে রেভিনিউ, অর্থ হচ্ছে আয়। ই হচ্ছে এক্সপেন্স, এক্সপেন্স অর্থ হচ্ছে খরচ। ডি হচ্ছে ড্রয়িং, ড্রয়িং অর্থ হচ্ছে উত্তোলন। আর এআই হচ্ছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে অতিরিক্ত মূলধন। তাহলে এই মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 4টি, 1, 2, 3, 4টি। এই 4টি হচ্ছে প্রভাব বিস্তারকারী উপাদান। তো এই 4টির মধ্যে খেয়াল করুন, এই 4টির মধ্যে রেভিনিউ এবং এই যে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, এটি হচ্ছে প্লাস, মানে বৃদ্ধিকারী উপাদান, এই প্লাস ফিগার, অর্থাৎ রেভিনিউ এবং অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। আর আমাদের এই ডি এবং এই ডি এবং ই হচ্ছে আমাদের হ্রাসকারী উপাদান, অর্থাৎ মালিকানা সত্ত্বকে এক্সপেন্স অর্থ হচ্ছে খরচ কমে দেয় এবং উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব কমে যায়। আর প্লাস ফিগার আছে রেভিনিউ এবং অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, এটা অর্থ হচ্ছে এই দুটা মালিকানা সত্ত্বকে বাড়ায়।
তাহলে এটা বর্ধিত রূপটা আমরা যদি আমরা এভাবে লিখতে পারি এখন যে এল প্লাস ওই প্লাস আর মাইনাস ই মাইনাস ডি প্লাস এ আই, অর্থ হচ্ছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। এখন এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মানে এই জিনিসটা এখানে লিখলাম। এখন এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্টটা যেটা আছে এখানে, এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট এবং ওনার সিকিউরিটি, এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট ওনার সিকিউরিটি একই কথা, মানে মালিক, এরা মালিকই নিয়ে আসছে। হ্যাঁ, এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট এবং ওনার্স ইকুইটি, এই ওনার্স ইকুইটি এবং অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট এই দুটি মালিক নিয়ে আসে। তো এই দুটো মিলে হয় কি টোটাল ওনার ইকুইটি, টোটাল ওই। তাহলে এই দুটাকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে কি হবে, টোটাল ওই, বা আমরা শুধু ওই লিখতে পারি। অর্থাৎ ওই আর এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট একমাত্র মালিক করতে পারে, আর কেউ না। ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত মূলধন একমাত্র মালিক নিয়ে আসতে পারে, অ্যাডিশনাল ক্যাপিটালটা একমাত্র মালিক নিয়ে আসতে পারে, অন্য কেউ না। তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম ভাবে যে এখানে থাকবে এ সমান সমান আমাদের কি কি থাকলো এখানে, এল তৃতীয় পক্ষের দাবি এল প্লাস, এখন এই যে ওই যেটা থাকলো ওনার্স ইকুইটি, ওই মানে ব্র্যাকেটটা জাস্ট আমরা তুলে দিচ্ছি, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা জাস্ট আমরা তুলে দিচ্ছি। ওইর সাথে কি আছে, আর কি হয়ে আছে, রেভিনিউ যোগ হয়ে আছে, ই আছে কি মাইনাস হয়ে আছে, আর ডিটা মাইনাস হয়ে আছে। আর যে কথাটা বললাম, এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট বা অ্যাডিশনাল ক্যাপিটাল এবং এই ওনার সিকিউরিটি একই কথাই, মানে এটা মালিক নিয়ে আসছে। তাই আমরা ওই দুটাকে টোটাল ওই দ্বারা প্রকাশ করি। টোটাল এখানে টোটাল কথাটা না লিখে, এখানে আমরা টোটাল কথাটা না লিখে জাস্ট ওই লিখেছি, আমরা ওই লিখেছি। তাহলে আমরা এই ব্র্যাকেট উঠিয়ে দিলাম। এখন খেয়াল করুন যে এখানে আমাদের এটাকে হচ্ছে হিসাব বিজ্ঞানে একেবারে প্রারম্ভিক ক্লাস। এটা যদি আপনারা বোঝেন তাহলে হিসাব বিজ্ঞান অনেক 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 কিছু বুঝে যাবেন। তো এখানে আমাদের কি থাকলো, এ সমান আমাদের এল প্লাস ওই প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এটা থাকলো। তো আমাদের এখন একটা খেয়াল করুন, আমরা পার্শ্ব যদি পরিবর্তন করি তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়ে যায়। যদি আমরা পার্শ্ব পরিবর্তন করি তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো তাহলে এখানে আমাদের এই যে সমান সমান আছে, এই সমান সমানের আমাদের ডান সাইডে যেগুলো আছে যদি এটা এই সাইডে নিয়ে আসি, বাম সাইডে নিয়ে আসি, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, যেটা আমরা অনেক আগে থেকেই জানি। তাহলে এ সমান মানে এ পাশে কি কি আছে, আমাদের ই আছে এবং ডি আছে, এটা আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে কি হবে, প্লাস ই হবে, আর কি হবে, প্লাস ডি হবে। আর এই পাশে আমাদের কি থাকবে, এল প্লাস ওই প্লাস আর। এটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? প্লিজ ভাইয়া একটু আনমিউট করে কথা বলেন। আপনারা কি এটুকু বুঝতে পেরেছেন? মানে এই যতটুকু মানে বললাম এটা তো মানে একটু ইয়ে হবে। তাহলে দেখুন যে আমাদের এটা পার্শ্ব পরিবর্তন করে এদিকে নিয়ে আসলাম আমরা, এ প্লাস ই প্লাস ডি। এই যে এগুলা যে ইয়া করলাম, এটা জাস্ট অ্যানালাইজিং করবেন, এগুলা মানে মুখস্থ করা বা মনে রাখার কোনো দরকার নেই। জাস্ট আমরা এই যে একটা অবস্থানে আসলাম, এই অবস্থানে আসার জন্য এতগুলা কথা বলা। এতগুলা কথা বলার কারণটা হচ্ছে এই অবস্থানে আসা। এখন এই যে অবস্থানে আমরা আসলাম, আমি যে নোটের মেল করেছি আপনাদের কাছে, সে নোটে এটা ঠিক এইভাবে লেখা আছে, আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে নোটের উপর আপনারা লাল কালি দিয়ে লিখে কোন জায়গায় সমস্যা এটা আপনারা একটু নোট করে রাখবেন। আর আমাদের মেসেঞ্জার না, ফেসবুক যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আপনারা অবশ্যই অ্যাড হবেন। যে কোনো সমস্যা, হিসাব বিজ্ঞান সংক্রান্ত যে কোনো সমস্যা আপনারা সেখানে পোস্ট করবেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
আচ্ছা, আর ফেসবুক আপনার গ্রুপটার নাম কি? ফেসবুক গ্রুপটার নাম জানতে চাচ্ছিলাম, যে একটু ব্যাংকিং, যদি চ্যাট লিস্টে লিখে দিলে ভালো হয়, তাহলে দেখে আমরা সার্চ দিয়ে বের করে নিতাম। যে নোটে শেষে লেখা আছে ব্যাংকিং ওয়াইফাই লেখা আছে, হ্যাঁ, ব্যাংকিং ওয়াইফাই, মানে যে কোনো সমস্যা, হিসাব বিজ্ঞানের যে কোনো সমস্যা বলবেন, আমি 24 ঘন্টার মধ্যে শুধু ঘুমানোর সময় অ্যাক্টিভ থাকি না, তাছাড়া সবসময় যেন অ্যাক্টিভ থাকি, শুধু ঘুমানোর সময় অ্যাক্টিভ থাকি না, তা আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমি। আচ্ছা, তাহলে এই যে আমাদের এই যে অবস্থানটা, আমাদের এই যে এদিকে যেটা নিয়ে আসলাম, এই যে সমান সমান এই পাশে প্লাস ফিগার এবং সমান সমানের এই পাশে প্লাস ফিগার, তাহলে এখন একটা খেয়াল করুন আপনারা যে এখন কিন্তু একটা মানে সুন্দর একটা অবস্থানে আসছে যে এই পাশে এ প্লাস ই প্লাস ডি, আমাদের এর কথা মনে আসতো, এ অর্থ হচ্ছে অ্যাসেটস মানে সম্পদ, প্লাস ই অর্থ হচ্ছে এক্সপেন্স অর্থাৎ খরচ, প্লাস ডি হচ্ছে ড্রয়িংস অর্থ হচ্ছে উত্তোলন, সমান সমান এল হচ্ছে লায়াবিলিটি অর্থ হচ্ছে দায়, প্লাস ওই হচ্ছে ওনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, আর প্লাস আর হচ্ছে আমাদের রেভিনিউ অর্থ হচ্ছে আয়। তাহলে এই তিনটা সমান এই তিনটা, মানে হিসাব বিজ্ঞানের যে সমীকরণ, আমাদের যে মূল যে সমীকরণ আমরা পেয়েছিলাম, এই যে এটা এ ইকুয়াল টু এল প্লাস ওই, এটাকে যদি আমরা বর্ধিত রূপ দেই তাহলে আমাদের এই অবস্থা আসে, এই যে হলুদ কালিতে যেটা লেখা এই অবস্থা আসে। আর এটাকে যখন আমরা পার্শ্ব পরিবর্তন করব তখন আমরা এই রূপটা পাবো, হিসাব বিজ্ঞানের যে সূত্রের রূপটা সেটা এই রূপটা পাবো। এবং এই রূপটাই হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য মনে রাখা অত্যন্ত জরুরি। এটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনাদের কাছে মানে মোটামুটি হিসাব বিজ্ঞানের সম্পদ, দায়, আয়, হাবি জাবি সবই মানে মোটামুটি আপনাদের আয়ত্তে আসবে। হয়তো মনে করবেন যে এক লাইনের মধ্যে কেমনে মনে থাকবে, মনে রাখা অনেক ইজি, অনেক সহজ টেকনিক আছে, আপনারা শুধু একটু মনে রাখবেন যে এ প্লাস ই প্লাস ডি সমান এল প্লাস ওই প্লাস আর, মানে এটা সমান এটা সমান এটা হবে, এটা মনে রাখবেন। তাহলে আমরা এখন আসি একটা কথায় যে ডেবিট ক্রেডিট কি, আমরা ব্যাংকে সবাই চাকরি করি, ডেবিট ক্রেডিটের সঙ্গে জড়িত। তো ডেবিট কি ক্রেডিট কি, এখন হিসাব বিজ্ঞানে ভাষায় বা সাধারণ অর্থে যে মানুষজনের যে ধারণা যে ডেবিট ক্রেডিট দ্বারা, ডেবিট দ্বারা বৃদ্ধি বোঝায় আর ক্রেডিট দ্বারা মানে ডেবিট দ্বারা প্লাস বোঝায় আর ক্রেডিট দ্বারা মাইনাস বোঝায়, এরকম একটা মানুষের ধারণা। তো এই ধারণাটা সঠিক না, এটা এমনি একটা মানুষের মন গড়া ধারণা, এই ধারণাটা সঠিক না। এখন তাহলে আমরা কোন ধারণা সঠিক সেটা দেখবো আমরা। তো এখন হিসাব বিজ্ঞানের ভাষায় ডেবিট ক্রেডিট অর্থ হলো, ডেবিট হলো হিসাব বিজ্ঞানের বাম পার্শ্ব, ডেবিট অর্থ হচ্ছে, ডেবিট অর্থ হচ্ছে হিসাব বিজ্ঞানের ভাষায় বাম পার্শ্ব, বাম পার্শ্ব, আর ক্রেডিট অর্থ হচ্ছে ডান পার্শ্ব। এটা এক কথায় উত্তর, মানে বাম আর ডান, এখানে বাম আর ডানের খেলা, অন্য কিছু নেই। এটাই হচ্ছে সংজ্ঞা, অন্য কোনো কিছু নাই। ডেবিট অর্থ হচ্ছে বাম পার্শ্ব আর ক্রেডিট অর্থ হচ্ছে ডান পার্শ্ব। তাহলে এখানে এই যে সমান সমান, এখন আপনারা বলুন এটি হচ্ছে বাম পার্শ্ব, এটি যদি বাম পার্শ্ব হয়, এটি হচ্ছে বাম পার্শ্ব সমান সমান এটি হচ্ছে কি ডান পার্শ্ব, তাই না? এখন এই বাম পার্শ্ব সমান সমান কি বলছি আমরা, বাম পার্শ্ব সমান সমান বলছি কি ডেবিট, তাহলে এই বাম পার্শ্ব সমান সমান হচ্ছে ডেবিট, আর এই ডান পার্শ্ব সমান সমান কি, ডান পার্শ্ব সমান সমান হচ্ছে ক্রেডিট। তাহলে এই বাম পার্শ্ব সমান সমান ডেবিট এবং ডান পার্শ্ব সমান সমান হচ্ছে কি ক্রেডিট। এখন এটা হচ্ছে ডেবিট ক্রেডিটের আমাদের সংজ্ঞা বা নিয়ম, হিসাবের বাম পার্শ্ব হচ্ছে ডেবিট আর হিসাবের ডান পার্শ্ব হচ্ছে ক্রেডিট, এইটুকু মনে রাখবেন। এখন আপনারা লক্ষ্য করুন, দেখুন এখানে এই যে একটা লাইন, এই একটা লাইনের গুরুত্ব কিন্তু অনেক বড়, গুরুত্ব অনেক বড়। তো কিরকম ভাবে এই লাইনটা আবার লিখতেছি, এ প্লাস ই প্লাস ডি সমান সমান এল প্লাস ওই প্লাস ডি, এটি হচ্ছে আমাদের সূত্রের বর্ধিত রূপ, এটি হচ্ছে আমাদের সূত্রের বর্ধিত রূপ, এটি এল প্লাস ওই প্লাস আর স্যার।
সরি, আর তো এখন আপনারা বলুন, দেখুন যে এখানে আমাদের এ আছে, ই আছে, ডি আছে। এ হচ্ছে কি সম্পদ, সম্পদ প্লাস খরচ, এটা সম্পদ প্লাস খরচ প্লাস এটা হচ্ছে কি ডি হচ্ছে উত্তোলন সমান সমান এ পাশে এল আছে। এল অর্থ হচ্ছে কি লায়াবিলিটি অর্থ হচ্ছে দায়, দায় যোগ ওই অর্থ হচ্ছে কি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব যোগ এটা হচ্ছে কি আয়। আচ্ছা, তাহলে আমাদের এখন আপনারা বলুন যে সম্পদ প্লাস ফিগার কোন সাইডে আছে? বাম পাশে। এখন দেখেন আপনারা ডেবিট ক্রেডিট কত সহজে নির্ণয় করতে পারবেন, এটা হয়তো মানে আপনাদের বিশ্বাস হবে না যে এখন সম্পদ কোন পাশে মানে প্লাস ফিগার আছে, ডেবিট পাশে, তাই না? এখন সম্পদ যদি কমে মানে এই সম্পদকে যদি ক্রেডিট পাশে নিয়ে যায় কি হবে? সম্পদ ক্রেডিট হয়ে যাবে না, সম্পদ আমি ক্রেডিট হয়ে যাবে সেটা আপনার কাছ থেকে পরে শুনতেছি আমি, মানে আমি বলতে চাচ্ছি সম্পদ এই পাশে হচ্ছে আমাদের প্লাস ফিগার আছে আর মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখন আপনি আমাকে বলেন যে সম্পদ মাইনাস হয়ে যাচ্ছে কোন পাশে গেলে? ডান পাশে গেলে। এখন ডান আর বাম ভুলে যান, এখন আপনি ডেবিট আর ক্রেডিট মনে রাখেন। ক্রেডিট পাশে গেলে তাহলে এখন আপনি দেখেন যে সম্পদ বেড়ে যায় কখন? ডেবিট পাশে হলে বাড়বে, আর ক্রেডিট পাশে গেলে কমবে। তার মানে সম্পদকে যদি কমাইতে চাই তাহলে ক্রেডিট দিকে লিখতে হবে আমাদের, আর সম্পদকে যদি বাড়াইতে চাই তাহলে ডেবিট দিকে লিখতে হবে, তাই না? তাহলে সম্পদ খরচ এবং উত্তোলনের ক্ষেত্রে সবগুলো একই। এটুকু কি বুঝতে পেরেছেন? হ্যাঁ জি স্যার। আপনারা এই একটি লাইন মনে রাখবেন, মালিকানা সত্যটা একটু যদি বুঝিয়ে বলেন। জি জি, বুঝি না কোনটা? মালিকানা সত্ত্ব বোঝাতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, মালিকানা সত্ত্ব না? মালিকানা সত্ত্ব হচ্ছে সহজ একটা, মালিকানা সত্ত্ব। হ্যাঁ হ্যাঁ, দেখুন এখানে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানের, এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠানের যদি মালিক যে টাকাটা নিয়ে আসবে অর্থাৎ মালিকের যে দাবিটা, এই ব্যবসা প্রতিষ্ঠানের যে মালিকের দাবি, সেই দাবিকে আমরা মালিকানা সত্ত্ব বলবো। এই ব্যবসা প্রতিষ্ঠানের যে মালিকের অংশটুকু থাকবে, যেমন এখানে এই যে আমি যে পূর্বে যে বললাম, এই যে এখানে এই যে 1 লক্ষ নিয়ে আসছিল মালিক, মনে আছে? আপনি আমি তো দিত স্যার, আমি দেরিতে জয়েন করছি এইজন্য আমি এটা জানি না স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে মালিক এই ব্যবসা প্রতিষ্ঠানের উপর যে মালিকের অধিকারটুকু তাকে শুধু মালিকানা সত্ত্ব বলবে, এটুকু মনে রাখবেন যে মালিকানা সত্ত্ব হচ্ছে শুধুমাত্র মালিকের দাবি, অন্য কারো দাবি না। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের উপর যে মালিকের দাবি, সেই দাবিকে আমরা মালিকানা সত্ত্ব বলবো। তাহলে এখন আপনি, এটা রেকর্ডিং হচ্ছে, এটা রেকর্ডিং অংশটুকু দেখে নিন তাহলে আপনি বুঝতে পারবেন। তো আপনারা এই লাইনটা কি মনে রাখা কি কষ্ট হবে আপনাদের কাছে? জি না স্যার। a প্লাস e প্লাস d l প্লাস ওই প্লাস r। আপনি আমার এই প্রথম ক্লাস দিয়ে আপনার পরিচিত যে কাউকে আপনি হিসাব বিজ্ঞান পড়াইতে পারবেন, যে কাউকে হিসাব বিজ্ঞান পড়াইতে পারবেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তো এখানে
এ প্লাস ই প্লাস ডি সমান এল প্লাস উই প্লাস আর। এটা কি হবে আমরা পাইলাম, এই যে আমরা উপরে যে আলোচনাটুকু করলাম, এই আলোচনাটুকু, এটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস উই, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল সূত্র। এই সূত্রটাকে ভেঙে 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 আমরা এই অবস্থানে আসছিলাম। এটাকে আবার আমরা পার্শ্ব পরিবর্তন করে এই অবস্থানে আসছি। এখন এই অবস্থানে যখনই আসছি তখনই আমরা বাম পাশে এবং ডান পাশে যে ডেবিট ক্রেডিট কাকে বলে সেই আলোচনায় আসি। সেই আলোচনা আসার পর আমরা এখন দেখতেছি যে কিসের ডেবিট হয়, কি করলে ডেবিট হবে, কি করলে কমে যাবে, মানে ক্রেডিট হবে, এটা এখন আমরা দেখতেছি। তাহলে সম্পদ আমাদের যদি ক্রেডিটে লিখি কমে যাবে, বা সম্পদকে যদি কমাইতে চাই তাহলে ক্রেডিট করতে হবে। ঠিক তেমনি এইরকম এই ডেবিট পাশে যতগুলো আছে, এই ডেবিট পাশে যতগুলো আছে সবগুলো ওই রকম। এখন আপনারা বলুন, দায় হচ্ছে ক্রেডিট দিকে প্লাস ফিগার, তাই না? সবগুলো দায়ের ক্রেডিট দিকে প্লাস ফিগার। তাহলে দায়কে যদি আমি মাইনাস করতে চাই বা কমাইতে চাই তাহলে কি করব? এই পাশে লিখবো, তাই না? তাহলে দায়কে যদি আমরা মাইনাস করতে চাই তাহলে কোন পাশে লিখবো? দায়কে আমরা এই পাশে লিখবো, ডেবিট পাশে নিয়ে আসবো। তাহলে এখন বলুন তো যে দায় কমে গিয়েছে, তাহলে আমরা কি করব? দায়কে ডেবিট করতে হবে, তাই না? দায় কমে গেল, তার মানে দায়কে ডেবিট করব। তাহলে দায় এখন বলুন, দায় মালিকানা সত্ত্ব বেড়ে গেছে, এখন মালিকানা সত্ত্ব কি করব? ক্রেডিট করব। দেখেন কত সহজ একটা বিষয়। তাহলে এখানে সম্পদ, খরচ, উত্তোলন, দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই তিনটা, এই ছয়টার বাইরে হিসাব বিজ্ঞানের কোনো আলোচনা নেই। এটা আপনারা মাথায় রাখবেন, এই ছয়টার বাইরে হিসাব বিজ্ঞানের কোনো আলোচনা নেই। সম্পদ, খরচ, উত্তোলন, দায়, মালিকানা সত্ত্ব ও আয়, এর বাইরে কোনো হিসাব বিজ্ঞানের কোনো আলোচনাই নেই। তাহলে এইটুকু যদি আপনি বুঝতে পারেন, ধরতে পারেন যে কোন পাশে কোনটা গেলে ডেবিট এবং কোন পাশে কোনটা গেলে ক্রেডিট, তাহলে আপনি হিসাব বিজ্ঞানে মনে করেন যে লুকা পেসিলির কাছাকাছি যাবে। তো এখন এই যে দায়, মালিকানা সত্ত্ব প্লাস আয়, এখন যে ধারণাটা এর আগে বললাম যে আমাদের মাঝে একটি ভ্রান্ত ধারণা থাকে যে ডেবিট মানে বেশি বেড়ে যাওয়া, ক্রেডিট মানে কমে যাওয়া। এখন আপনার বলুন তো, এই আয়কে যদি আমি বাড়াইতে চাই, তাহলে কি করব? ক্রেডিটই করব। হ্যাঁ, ক্রেডিট করব। তাহলে আয়কে যদি কমাইতে চাই তাহলে কি কোন পাশে লিখবো, মানে কি করব? ডেবিট হবে। তাহলে কি ডেবিট মানে কি সবকিছু বেড়ে যাওয়া, সবসময় বেড়ে যাওয়া? না, না, ডেবিট মানে কিন্তু সব সময় বেড়ে যাওয়া বুঝায় না। বেড়ে যাওয়া কোনগুলা বুঝাবে? এই যে এগুলা বুঝাবে বেড়ে যাওয়া। ডেবিট পাশের যেগুলা, অর্থাৎ এদের ভিত্তিটা হচ্ছে ডেবিট। সম্পদ, খরচ, উত্তোলনের ভিত্তিটা হচ্ছে ডেবিট। ডেবিট পাশে যাদের ভিত্তি তাদের বেড়ে যাওয়া বলতে ডেবিট বুঝাবে, তাদের ডেবিট বলতে বেড়ে যাওয়া বুঝাবে। আর ক্রেডিট পাশে যাদের ভিত্তি, মানে ক্রেডিট পাশে যাদের জন্ম, ক্রেডিট পাশে, তাহলে এদের ভিত্তিটা হচ্ছে ক্রেডিট। এদের বৃদ্ধি পাওয়া বলতে ক্রেডিট করতে হবে, আর কমে যাওয়া মানে ডেবিট করতে হবে। এটুকু তো বুঝতে পেরেছেন? হ্যাঁ জি স্যার। তারপরে একটু আপনারা একটু চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এখন এই পর্যন্ত হচ্ছে আমাদের ডেবিট এবং ক্রেডিটের আলোচনা। মানে আমরা ডেবিট এবং ক্রেডিট কেমনে নির্ণয় করবো, এটা হচ্ছে আমেরিকান পদ্ধতি। যে পদ্ধতি আমি দেখালাম এটা হচ্ছে আমেরিকান পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমাদের ডেবিট ক্রেডিটটা আমরা নির্ণয় করবো। যেহেতু হিসাব বিজ্ঞানের অঙ্ক আর এই ব্রিটিশ পদ্ধতিতে চলে না, আমেরিকান পদ্ধতিতে আমাদের করতে হবে। সেই জন্য এই আমেরিকান পদ্ধতিতে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় সেটা দেখালাম। আর ব্রিটিশ পদ্ধতিতে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় আমার নোটে দেওয়া আছে, ওটা তুলে ধরেছি, জাস্ট ওটা আপনারা একটু দেখবেন। তো এখানে এই জিনিসটাই, ওখানে ওই যে আলোচনাটাই, ওই আলোচনাটা জাস্ট এখানে আমি লিখেছি, নোটের এখানে লিখেছি যে আমি এই যে জাস্ট ওই আলোচনাটাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এল প্লাস ই প্লাস ডি সমান এল প্লাস উই প্লাস আর, এটা দেখতে পাচ্ছেন? জি স্যার। যে হিসাবের বাম পাশ, হিসাবের ডান পাশ, ডেবিট ক্রেডিট, এদের ভিত্তি হচ্ছে ডেবিট, এদের ভিত্তি হচ্ছে ক্রেডিট। একটু জুম আউট করতে হবে। জি, বেশি জুম হয়েছে স্যার, দেখা যাচ্ছে কম। ও আচ্ছা আচ্ছা।
তো মোটামুটি যে এই যে আপনারা দেখতেছেন এল প্লাস ই প্লাস ডি সমান এল প্লাস ওই প্লাস আর, এই লাইনটা যদি বোঝেন তাহলে আপনাদের কাছে হিসাব বিজ্ঞান একেবারে পানির মতো লাগবে, একেবারে পানির মতো। এটা হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু পরবর্তী হয়তো 2-4 দিন যে কোনো অধ্যায়ের উপর আপনি 3-4 দিন ক্লাস করবেন, ইনশাল্লাহ আপনার কাছে অনেক 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 সহজ মনে হবে। তো এখন আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করা মোটামুটি মানে আমরা জানলাম। এখন এদের ভিত্তি হচ্ছে ডেবিট, কোন হিসাবের ভিত্তি কি, ভিত্তির বিপরীতে কাজ করলে সেটা কমে যাওয়া বোঝাবে বা তার অপোজিট করতে হবে। তাহলে আমরা আবারও একটু আলোচনা করি। এ, ই এবং ডি এগুলোর ভিত্তি হচ্ছে কি, এগুলোর ভিত্তি হচ্ছে কি ডেবিট। তাহলে এগুলোকে যদি কমাইতে চাই তাহলে কি করব, ভিত্তির বিপরীতে কাজ করতে হবে, মানে ক্রেডিট করতে হবে। আর এল ওই আর হচ্ছে লাইবিলিটি, ওনারশিপ এবং রেভিনিউ মানে আয়। এগুলোকে যদি আমরা কমাইতে চাই তাহলে ডেবিট করতে হবে, যদি বাড়াইতে চাই তাহলে ক্রেডিট করতে হবে। এই 6টি হিসাবের কথা আপনারা মনে রাখবেন। আপনারা এই 6টি হিসাবের কথা মনে রাখলে হিসাব বিজ্ঞানে ইনশাল্লাহ ব্যাংকিং ডিপ্লোমায় আপনারা মানে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। এখন এখানে অনেক কিছু দেওয়া আছে, তারপরে এখন আমরা হিসাবের সাথে আমরা একটু হব, মানে পরিচিত হব। তো হিসাবের সাথে আমরা একটু পরিচিত হব। এই যে অ্যাসেট, হিসাব বিজ্ঞানের যে অ্যাসেট গুলো, এই অ্যাসেট গুলো কি কি আমরা একটু দেখব। এটা আপনারা একটু পড়ে নেবেন, সবগুলো পড়বো না, ক্লাসের সময় নষ্ট হবে, আপনারা পড়ে নিলেই পারবেন। হিসাব বিজ্ঞানের যে সম্পদগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা, লেখা দেখা যাচ্ছে? তাহলে এখানে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ হচ্ছে নগদ টাকা, ক্যাশ, নগদ টাকা হচ্ছে সম্পদ। তারপরে আছে ব্যাংক ব্যালেন্স। ব্যাংক অর্থ হচ্ছে কোনো ব্যাংককে বুঝাবে না, ব্যাংক ব্যালেন্স যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাংক। হিসাব বিজ্ঞানের ভাষায় কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যে ব্যাংকে যে গচ্ছিত টাকা থাকে তাকে বলে ব্যাংক। তো সেই ব্যাংক হচ্ছে আমাদের নগদ টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল অর্থ হচ্ছে প্রাপ্য হিসাব, দেনাদার, যার কাছ থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠান টাকা পাবে। অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠান কারো কাছে যদি বাকিতে কোনো কিছু বিক্রয় করলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়, তাকে বলে অ্যাকাউন্ট রিসিভেবল। তারপরে আছে সান্ড্রি ডেটর্স, এর অর্থ হচ্ছে বিবিধ দেনাদার। এই অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমেরিকান ভার্সন, আর এই সান্ড্রি ডেটর হচ্ছে ব্রিটিশ ভার্সন। সান্ড্রি ডেটর কোনো ক্ষেত্রে আসে, আবার অ্যাকাউন্ট রিসিভেবল কোনো ক্ষেত্রে আসে। তো দুটি অর্থ একই বুঝাবে, দেনাদার বুঝাবে। তারপরে আছে 10% নোটস রিসিভেবল। 10% নোট রিসিভেবল মানে হচ্ছে প্রাপ্য নোট, আবার বিলস রিসিভেবল থাকতে পারে। বিলস রিসিভেবল বা নোট রিসিভেবল দ্বারা ওই প্রাপ্য নোট বা প্রাপ্য বিলি বুঝাবে। এই দুটো একই ভার্সন, একই কথা। একটা হচ্ছে আমেরিকান আর একটা হচ্ছে ব্রিটিশ। প্রথমটি হচ্ছে আমেরিকান আর এটি হচ্ছে ব্রিটিশ। এই প্রাপ্য হিসাবের ক্ষেত্রেও একই। তারপরে থাকবে, এগুলো কিন্তু কমন, এগুলো থাকবে পরীক্ষা, আপনার একটা অঙ্কের মধ্যে এগুলো থাকবে। সম্পদের যে আইটেম গুলো থাকে শান্ত এগুলো পরীক্ষা থাকে। তারপরে আছে কি সাপ্লাইস হচ্ছে মনিহারি কোনগুলো, মনিহারি তো আপনারা জানেন যে স্টেপলার, পেন, কাগজ, কলম, কালি, কার্বন, এগুলো হচ্ছে মনিহারি, সাপ্লাইস বলে। আবার এটা হচ্ছে সাপ্লাইসটা হচ্ছে আমেরিকান ভার্সন। তারপর স্টেশনারি হচ্ছে মনিহারি। এই দুটো একই অর্থে ব্যবহৃত হয়, শুধু নামের পার্থক্য। ইংরেজির শব্দ অর্থ একই, প্লাস আমাদের ইংরেজি শব্দ দুটি আলাদা। একটা হচ্ছে সাপ্লাইস আমেরিকান, স্টেশনারি অর্থ হচ্ছে ব্রিটিশ শব্দ এটি। তারপর হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স, অগ্রিম বীমা। প্রত্যেকটা অঙ্কে প্রায় থাকে অগ্রিম বীমা। অগ্রিম বীমা কি জিনিস? আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কোনো ধরুন গুদামের মালের আমরা বীমা করেছি, সেই বীমা বাবদ আমরা প্রত্যেক মাসে মাসে আমরা খরচ দিব, কিন্তু সেই খরচটা আমরা 1 বছর দিয়েছি, একবারে 1 বছরের জন্য আমরা যে বীমা খরচটা দিয়েছি তাকে বলবো কি প্রিপেইড ইন্স্যুরেন্স। বা 5 বছরের জন্য যেটা দিয়েছি তাকে বলবো প্রিপেইড ইন্স্যুরেন্স। তাহলে অর্থাৎ অগ্রিম বীমাটা কি, যে হিসাবকালে অঙ্ক করব সেই হিসাবকালের অতিরিক্ত অর্থ দেওয়াটাই হচ্ছে কি বীমা খাতে যে অর্থটা দেবো সেটা হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স। অর্থাৎ প্রিপেইডটা কখন আসবে, এই প্রিপেইডটা কখন আসবে, যে খরচের টাকা আমরা অগ্রিম দিব সেটাকে আমরা প্রিপেইড ইন্স্যুরেন্স বলবো। এই প্রিপেইড ইন্স্যুরেন্স আবার এভাবে থাকতে পারে, অ্যাডভান্স পেমেন্ট অফ স্যালারি, মানে অ্যাডভান্স ইন্স্যুরেন্স বা এরকম কথা থাকতে পারে। তবে প্রিপেইড ইন্স্যুরেন্স কথাটা বহুল প্রচলিত এবং প্রত্যেকটা অঙ্কে প্রায় থাকে। অ্যাডভান্স পেমেন্ট অফ স্যালারি, অগ্রিম বেতন অর্থাৎ খরচ যদি অগ্রিম দেওয়া বোঝায় তাহলে সেগুলো হয় সম্পদ, সেগুলো হবে কি সম্পদ।
কোনো খরচ যদি আমরা অগ্রিম দেই, বেতন বীমা এই খরচগুলো আমরা অগ্রিম দেবো, এগুলো হচ্ছে আমাদের কাছে কি সম্পদ। তারপরে আছে কি প্রিপেইড অ্যাডভার্টাইজমেন্ট বা ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, এটা বিভিন্ন নামে থাকতে পারে। প্রিপেইড অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন খরচটা আমরা কি করব, এই বিজ্ঞাপন খরচটা যখন আমরা অগ্রিম দেব, সেই অগ্রিম দিলে এটা হচ্ছে সম্পদ। আপনাকে কোনগুলো খরচ এবং কোনগুলো সম্পদ, কোনগুলো দায়, এই জিনিসগুলো যদি চিনেন, অর্থাৎ এই 6টা আইটেম যদি চিনেন, আপনার হিসাব বিজ্ঞানে খেলাই শেষ করবেন। এই যে 6টা আইটেম AEDLOER, এই 6টা আইটেম যদি জানেন, আপনার হিসাব বিজ্ঞানে সবকিছু শেষ। এই 6টা আইটেম যদি আপনি ঠিকমতো জেনে থাকেন। তো তারপরে আছে কি প্রিপেইড অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন বা ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, এটা বিভিন্ন নামে থাকে। তারপরে আছে প্রিপেইড অ্যাডভান্স বা আনএক্সপায়ার্ড। প্রিপেইড অ্যাডভান্স আনএক্সপায়ার্ড এরকম কথা যদি কোনো খরচের আগে থাকে, তাহলে সেটা হচ্ছে কি সম্পদ। যেমন এখানে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স থাকতে পারে। এই যে এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে না, এখানে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স থাকতে পারে, মানে অনিশ্বাসিত বীমা। অনিশ্বাসিত বীমা, যে বীমা এখনো আমাদের নিঃশেষ হয়ে যায়নি, মানে খরচ হয়ে যায়নি যে অংশটুকু, সেটার নাম হচ্ছে আনএক্সপায়ার্ড, এটা হচ্ছে অগ্রিম। এই অগ্রিম খরচগুলাই হচ্ছে কি আমাদের কাছে সম্পদ। তারপরে আছে কি এন্ডিং ইনভেন্টরি, সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য আমাদের কাছে সবসময়ের জন্য সম্পদ, এটি সমাপনী মজুত পণ্য। তারপর আছে ক্লোজিং স্টক। এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক, এই দুটি একই অর্থে ব্যবহৃত হয়, সমাপনী মজুত। তারপরে আছে রেন্ট রিসিভেবল, হচ্ছে প্রাপ্য ভাড়া। রেন্ট রিসিভেবল অর্থ হচ্ছে কি প্রাপ্য ভাড়া। এখন প্রাপ্য ভাড়া, রেন্ট রিসিভেবল, অর্থাৎ কোনো কিছুর শেষে, কোনো খরচের শেষে যে রিসিভেবল কথাটা থাকে, একটু খেয়াল করুন। এখানে কিন্তু আমরা দেখলাম অ্যাকাউন্ট রিসিভেবল, এই দেখুন এখানে কিন্তু আমরা দেখলাম এই যে অ্যাকাউন্ট রিসিভেবল দেখলাম। এই অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল অর্থ হচ্ছে প্রাপ্য হিসাব। এখানে দেখুন রেন্ট রিসিভেবল হচ্ছে প্রাপ্য ভাড়া। কোনো কিছু শেষে যদি এরকম রিসিভেবল থাকে, তাহলে আপনি মনে করবেন এটা সম্পদ, মানে প্রাপ্য কোনো কিছু বোঝালে সেটা হচ্ছে আমাদের কাছে সম্পদ। প্রিপেইড রেন্ট, এই যে প্রিপেইডের কথা এর আগে বললাম, প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড রেন্ট, এরকম কথা বলা থাকে, মানে খরচের আগে যদি প্রিপেইড থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে সম্পদ। ইনভেস্টমেন্ট, এটা তো জানা আছে সম্পদ। ইন্টারেস্ট রিসিভেবল, ইনভেস্টমেন্ট রিসিভেবল থাকলেই আমি বলেছি সেটা সম্পদ। রিসিভেবল অর্থ হচ্ছে প্রাপ্য। এই প্রাপ্য কথাটা থাকলেই বুঝতে হবে এটা আমাদের সম্পদ। তারপর আছে কপিরাইট, গ্রন্থস্বত্ব, ফার্নিচার, ইকুইপমেন্ট, লুজ টুলস, খুচরা যন্ত্রপাতি, প্লান্ট এন্ড মেশিনারিজ, বিল্ডিং, ল্যান্ড, লিজ হোল্ড প্রপার্টিজ, গুডউইল, প্রিলিমিনারি এক্সপেন্স, এগুলো হচ্ছে আমাদের সবগুলোই সম্পদ। আপনারা বাসায় একটু দেখবেন, এক নজর, শুধু দেখবেন, অত মুখস্থ করার দরকার নাই, শুধু একবার পড়ে যাবেন, তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছু আয়ত্ত হবে। এগুলো হচ্ছে আমাদের সবগুলো সম্পদ। তারপরে দেখবো আমরা একটু লায়াবিলিটির ধারণা নিয়ে। লায়াবিলিটি সম্পদের তুলনায় অনেক কম আইটেম দেওয়া আছে। তো এখানে প্রথম যে লায়াবিলিটি, এটি আমাদের বহুল, মানে সব অঙ্কে থাকবে। অ্যাকাউন্টস পেয়েবল, কথাটার সঙ্গে আপনি মানে বহুতবার আপনার দেখা সাক্ষাৎ হয়ে যাবে অ্যাকাউন্টস পেয়েবল, এই দায়ের সাথে প্রদেয় হিসাব। তারপরে আছে সান্ডিকেটর, ওই যে আমি যে এর আগে বললাম আমেরিকান ভার্সন এবং ব্রিটিশ ভার্সন। অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে, অ্যাকাউন্টস পেয়েবল প্রদেয় হিসাব হচ্ছে আমেরিকান, আর সান্ডিকেটর হচ্ছে বিবিধ পাওনাদার, এটি হচ্ছে আমাদের ব্রিটিশ ভার্সন। তো প্রদেয় হিসাব, এটা হচ্ছে বিবিধ পাওনাদার হিসাব, একই কথা, একই অর্থে ব্যবহার হয় দুটা। হ্যাঁ, তারপর আছে নোটস পেয়েবল। এর আগে কিন্তু আমরা এখানে এর আগে কিন্তু সম্পদের বেলায় কিন্তু দেখলাম রিসিভেবল, দেখুন একটু খেয়াল করুন, একটু টেকনিক করবেন, একটু টেকনিক করে পড়লে বা বুঝলে তাহলে আপনাদের কাছে সহজ লাগবে। তাহলে এখানে অ্যাকাউন্টস রিসিভেবল যদি থাকে কোনো কিছু শেষে, তাহলে হবে সম্পদ, এটা মনে রাখবেন আপনারা। রিসিভেবল অর্থ হচ্ছে প্রাপ্য। এই প্রাপ্য কথাটা যদি বলা থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে সম্পদ। আর যদি আমাদের কোনো কিছু শেষে পেয়েবল থাকে, এই যে পেয়েবল থাকে, তাহলে কোনো কথা নেই, দায় হবে। এটা আপনারা একটু টেকনিক্যালি বুঝে রাখবেন। তো অ্যাকাউন্টস পেয়েবল, এটা আমাদের হচ্ছে প্রদেয় হিসাব, এটি দায়। সান্ডিকেটর হচ্ছে বিবিধ পাওনাদার, এটি দায়। নোটস পেয়েবল, এটি হচ্ছে পেয়েবল আছে, দায়। বিলস পেয়েবল আছে, কোনো কথা নেই, দায়। স্যালারি পেয়েবল, কোনো কথা নেই, দায়। অ্যাক্রুড স্যালারি, এই যে এখানে একটু কথা আছে। এখন দেখুন বিলস পেয়েবল, এটা হচ্ছে ব্রিটিশ ভার্সন। স্যালারি পেয়েবল বলা আছে এখানে। স্যালারি পেয়েবল মানে বকেয়া বেতন বা প্রদেয় বেতন, যে মানে যেভাবে আপনি মনে করেন না কেন। স্যালারি পেয়েবল মানে কি, যে বেতন বকেয়া আছে, যে বেতন বকেয়া আছে মানে কর্মচারীদের বেতন দেওয়া হয়নি, বেতন বাকি আছে, তাহলে ওই বেতনটা হচ্ছে কি ব্যবসা প্রতিষ্ঠানের একটি দায়।
যাকে আমরা বলবো সংক্ষেপে বলবো বা হেডিং দিব, যেটার নাম হচ্ছে কি স্যালারি পেয়েবল বা বকেয়া বেতন। অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মচারীদের যদি বেতন বকেয়া থাকে তাহলে সেই বেতনকে আমরা বলবো কি স্যালারি পেয়েবল। আর একে আবার আরেক নামে আমরা ডাকতে পারি, মানে আমাদের হিসাব শিরোনাম থাকতে পারে অ্যাক্রুড স্যালারি। এই অ্যাক্রুড স্যালারি অর্থ হচ্ছে অ্যাক্রুড হচ্ছে বকেয়া, বকেয়া স্যালারি অর্থ হচ্ছে বেতন, তাহলে বকেয়া বেতন। আবার স্যালারি পেয়েবল থাকলে ওই একই কথাই বোঝাবে, বকেয়া বেতন। আবার কোন খরচের শেষে আমরা এখানে দেখেছি, এই যে সম্পদের বেলায় দেখেছি, কোন খরচের সামনে যদি প্রিপেইড থাকে, প্রিপেইড, অ্যাডভান্স, আনএক্সপায়ার্ড। প্রিপেইড, অ্যাডভান্স, আনএক্সপায়ার্ড মানে এগুলো সবগুলো দ্বারা অগ্রিম বুঝাবে। তাহলে এইরকম কোনো খরচের সামনে যদি থাকে তাহলে সেটা হচ্ছে সম্পদ হয়। আর যদি কোনো খরচের মানে কোনো খরচের সামনে যদি আউটস্ট্যান্ডিং বা সামনে বা শেষে আউটস্ট্যান্ডিং বা এরিয়ার বা অ্যাক্রুড বা ডিউ থাকে, এর অর্থ হচ্ছে বকেয়া, তাহলে সেটা দায় হবে। কোনো খরচের সামনে যদি প্রিপেইড গুলো থাকে, আপনারা নোটে দেখবেন ওখানে একটু টেকনিক করে বলবেন, এই যে নীল কালিতে লেখা আছে প্রিপেইড, অ্যাডভান্স, আনএক্সপায়ার্ড, কোনো খরচের সামনে থাকে তাহলে এগুলো অগ্রিম বোঝায়। তাহলে খরচ অগ্রিম মানে সম্পদ। আর যদি আমাদের কোনো খরচের সাথে আউটস্ট্যান্ডিং, এরিয়ার, অ্যাক্রুড, ডিউ অর্থাৎ বকেয়া বোঝাবে, এগুলো দ্বারা আউটস্ট্যান্ডিং, এরিয়ার, অ্যাক্রুড, ডিউ এগুলো দ্বারা বকেয়া বোঝাবে। যদি কোনো খরচের সাথে এগুলো থাকে তাহলে সেটি হচ্ছে আমাদের দায়। আর পেয়েবল থাকলে কোনো কথা নাই, আগে এটা আমরা দায় হিসাবে ধরবো। তারপর আছে রেন্ট পেয়েবল, তার কোনো কথা নাই, পেয়েবল আছে, কোনো কথা নাই, কি হবে দায়, লাইবিলিটি। ইন্টারেস্ট পেয়েবল ওই একই কথায়। আরেকটা নতুন ভাষণ আসে কি আনআর্নড রেভিনিউ, অনুপার্জিত আয়। এটা হচ্ছে একটি নতুন, যে এর আগের আলোচনায় এটা হচ্ছে নতুন, যে আমাদের আউটস্ট্যান্ডিং, এরিয়ার, অ্যাক্রুড, ডিউ, এই বকেয়া, এগুলো দ্বারা বকেয়া বোঝায়। বকেয়া খরচ মানে কি, যে খরচটা এখনো দেওয়া হয়নি, তাহলে যে খরচটা এখনো দেওয়া হয়নি দিতে হবে, তাহলে দেওয়া হয়নি যেটা, সেটা হচ্ছে দায়। আর রেন্ট পেয়েবল বলতে ওই একই বুঝাবে, আমাদের বকেয়া ভাড়া বুঝাবে। ওই পেয়েবল অর্থ কোনো কথা নেই, আমরা দায় বুঝবো। আর আরেকটা নতুন ভার্সন এখানে আর্নার্নড রেভিনিউ, মানে হচ্ছে অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়টা কি, যে ধরুন আপনি ধরুন এরকম যে আপনি হচ্ছেন কোন ব্যারিস্টার বা উকিল বা এরকম কোন সার্ভিস দেন আপনি, বা ইনকাম ট্যাক্স লয়ার। তো আপনি ইনকাম ট্যাক্সের কোনো কাজ করে দিয়েছেন কারো, বা কাজ করে দিবেন, কোন প্রতিষ্ঠানে ইনকাম ট্যাক্সের ফাইল তৈরি করে দিবেন, এই জন্য আপনি কি করেছেন, 1 লক্ষ টাকা আগে নিয়েছেন। এই 1 লক্ষ টাকা আগে নেওয়াটাই হচ্ছে আর্নার্নড রেভিনিউ বা অনুপার্জিত আয়। যে আয়টা এখনো উপার্জিত হয়নি, যে আয়টা এখনো আমি সেবা না দিয়ে টাকাটা আগে নিছি, ভাই আপনার ইনকাম ট্যাক্সের ফাইল আমি করে দেবো নি, আমাকে আগে 1 লক্ষ টাকা দেন। এই যে 1 লক্ষ টাকা আপনি নিলেন, তার নাম হচ্ছে কি আর্নার্নড রেভিনিউ ইংরেজিতে বলবে, আর বাংলায় হবে অনুপার্জিত আয়। তো অনুপার্জিত আয়টা হচ্ছে কি, যে আয়টা এখনো উপার্জন হয়নি, এটি হচ্ছে দায়। আর্নার্নড সার্ভিস রেভিনিউ এটি হচ্ছে দায়। এটি আমাদের মানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিশেষ করে কমার্স শাখায় আসে, এটি যে কোন আয়কে দায় বলে। এই অনুপার্জিত আয়কে আমরা দায় বলি। এটা আয় বোঝাচ্ছে, বাট এটি দায়, এটি একটি দায়। তাহলে অনুপার্জিত আয়টা হচ্ছে আমাদের কাছে দায়। তাহলে এই আর্নার্নড রেভিনিউ এরকম ইকুয়েশনের অঙ্কের বেলায় এগুলো বেশি আসে। যাই হোক, আর্নার্নড রেভিনিউ অর্থ অনুপার্জিত আয়, এটি হচ্ছে দায়। তারপর আছে লোন। লোন অর্থ ঋণ। ঋণ দ্বারা আমাদের কি বোঝাবে, দায় বোঝাবে। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত, এই ব্যাংক জমাতিরিক্ত দ্বারা আমাদের দায় বোঝাবে। তারপর হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্ট। অ্যাক্রুড ইন্টারেস্ট অন লোন, মানে লোনের উপর কোন দায়ের উপর যদি ইন্টারেস্ট ধরতে বলে, কোন দায়ের উপর ইন্টারেস্ট ধরতে বলে খরচ। যেমন আমরা এর আগে যে উদাহরণ দিলাম, কারো কাছ থেকে আমরা টাকা নিয়ে আসি, ব্যবসা প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা নিয়ে আসছি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে টাকা পয়সা প্রয়োজন, তার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে আসি। সে বলছে ভাই 1 লক্ষ টাকা নিলে আমাকে 10,000 টাকা ইন্টারেস্ট দিতে হবে। তাহলে সেই 10,000 টাকার নামই হচ্ছে এখানে যে ইন্টারেস্ট হিসেবে মানে গণ্য হবে। যে ইন্টারেস্টটার নাম হচ্ছে কি আমাদের কাছে খরচ। তাহলে সেই খরচটা বাকি আছে, অর্থাৎ খরচ যদি অ্যাক্রুড থাকে, এই যে অ্যাক্রুড আছে, এই যে অ্যাক্রুড আছে, এই যে অ্যাক্রুডটাই দেখুন, খেয়াল করুন, এই যে অ্যাক্রুড আছে, খরচ যদি অ্যাক্রুড থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে কি দায়। তারপর আছে মর্টগেজ লোন, বন্ধকি ঋণ, এটি হচ্ছে আমাদের কাছে দায়। তো আপনাদের মানে বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কে দেখা দেবে যেগুলোই অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারি পেয়েবল, তার মধ্যে আসবে ইন্টারেস্ট পেয়েবল, রেন্ট পেয়েবল, আর্নার্নড রেভিনিউ, এই জিনিসগুলো আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে আসবে। তারপর আপনারা একটু
ক্লাব সবগুলো একটু ভালো মতো দেখবেন যাতে আপনারা আটকে না যান, ইনশাল্লাহ আটকেবেন না। তারপরে দেখবো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে এখানে কম আইটেম আছে, মানে মালিক যে সত্ত্বগুলো ধারণ করে, মালিক যে সত্ত্বগুলো পাবে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটি কি কি? মূলধন। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যে টাকাটা আছে সেটা হচ্ছে মূলধন। যদি জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে সাধারণ স্টক বা কমন স্টক, আর রিজার্ভ ফান্ড, জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে রিজার্ভ ফান্ড হচ্ছে আপনার সঞ্চিত তহবিল হচ্ছে মালিকানা সত্ত্বের মধ্যে আসবে, আর হচ্ছে জেনারেল রিজার্ভ, এগুলো হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপরে আছে কি? খরচ। এখন এই খরচগুলো আপনাদের দেখতে হবে, এই খরচগুলো অনেক ঝামেলা করে পরীক্ষার ক্ষেত্রে। খরচ এবং সম্পদ, এই খরচ এবং সম্পদগুলো আমাদের একটু ভালো মতো দেখতে হবে। আমাদের আয় এবং দায় অল্প, এই যে দেখুন খেয়াল করুন, এই যে আয় লাইবিলিটি, দায় এবং এই যে আয়, এটা হচ্ছে আয়, আয়ের এই আইটেমগুলো অল্প। এই খরচ এবং সম্পদ, এই খরচ এবং সম্পদটাই হচ্ছে আমাদেরকে একটু ঝামেলায় ফেলায়। তো এই খরচ এবং সম্পদের আইটেমগুলাই দেখবেন, এই আইটেমগুলাই থাকে, আর বাইরে থাকা সাধারণত থাকে না। আচ্ছা, তো এখানে আমাদের খরচ সমূহ কি কি আছে দেখেন। আর তার আগে একটু কথা বলি আমি, যে আমি যে নোটটা আপনাদের দিয়েছি, আমি এই সারাদিন অফিস করে মানে মোটামুটি যেটুকু সময় পাই সেটুকু সময় আমি লিখি। এটা কিন্তু আমার সবগুলো আমার নিজের হাতে লেখা, আমার নিজের হাতে লেখা। যদি বানান কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে আপনারা একটু আমাকে কাইন্ডলি একটু জানাবেন, আমি সেখানে সংশোধন করব। তো এখানে আমাদের এক্সপেন্স বা খরচ সমূহ কি কি সেগুলো একটু দেখি। পার্সেস, খরচের প্রথমে আসবে পার্সেস, মানে ক্রয়। মানে এখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যেটা ক্রয় করবে সেটা খরচের অন্তর্ভুক্ত হবে। তারপর আছে অ্যাডজাস্টেড পার্সেস, সমন্বিত ক্রয়, এটাও খরচ হিসেবে পরিগণিত হবে। অ্যাডজাস্টেড পার্সেস কি, এই জিনিসটা আমি আপনাদের মানে পরে অঙ্কের সময় বলবো, যখন এটা অঙ্কটা আসবে। তো অ্যাডজাস্টেড পার্ট মানে সমন্বিত ক্রয়, অর্থাৎ ক্রয় বোঝালে এটা খরচের মধ্যে আসবে, এইটুকু আপনারা মানে মাথায় রাখেন। তারপর আছে ট্রান্সপোর্টেশন, মানে পরিবহন। পরিবহন এটা হচ্ছে খরচ, অলওয়েজ খরচ। ট্রান্সপোর্টেশন ইন, ফ্রেইট ইন, ক্যারিজ ইন, এই সবগুলা দ্বারাই আমাদের আন্তঃপরিবহন বোঝাবে। মানে ইন, এই যে একটা জিনিস খেয়াল করুন আপনারা, এই ইন এবং আউট, এই যে ইন এটা হচ্ছে ইন, এবং এই যে লেখা আছে আউট, দেখেন পরেরটাতে লেখা আছে আউট। তাহলে খরচের ক্ষেত্রে প্রত্যক্ষ খরচ আছে এবং পরোক্ষ খরচ আছে। প্রত্যক্ষ খরচগুলো হচ্ছে যেগুলো সরাসরি কারবারের উৎপাদনের সাথে জড়িত যে খরচগুলো, সেই খরচগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। আর তারপরে যে খরচগুলো মানে কারবারের উৎপাদনের সাথে জড়িত না, কারবারের প্রত্যক্ষ যে খরচগুলো আছে সেই খরচগুলোর বাইরে যাবতীয় সব খরচগুলো হচ্ছে পরোক্ষ খরচ, এটা মনে রাখবেন। উৎপাদনের সাথে যে খরচগুলো জড়িত বা মাল ক্রয়ের সাথে যে খরচগুলো জড়িত, সেই সম্পূর্ণ খরচগুলাই হচ্ছে কি, সম্পূর্ণ খরচগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। যাক, এটা পরবর্তীতে আসতেছি। খরচকে বিভিন্নভাবে ভাগ করা যায়, সেটা পরবর্তীতে আলোচনা হবে ইনশাল্লাহ, যখন আমরা ফাইনাল অ্যাকাউন্ট বা ওয়ার্কশিট যে করব তখন ইনশাল্লাহ আমরা আলোচনা করব। ট্রান্সপোর্টেশন আউট এবং ট্রান্সপোর্টেশন ইন। ট্রান্সপোর্টেশন ইন দ্বারা আমাদের ক্রয় বুঝাবে, মানে আমাদের আন্তঃপরিবহন, মানে মাল ক্রয়ের পরিবহন বুঝাবে। মাল ক্রয়ের যে পরিবহন সেটা হচ্ছে আন্তঃপরিবহন, আর আমাদের মাল বিক্রয়ের যে পরিবহন সেটা হচ্ছে বহিঃপরিবহন। মাল বিক্রয় করি কখন, যখন মাল বিক্রয় কখন হয়, যখন মাল বাইরে চলে যায়। মাল বাইরে চলে গেলে সেটা হচ্ছে আমাদের বিক্রয় পরিবহন। আর মাল আমাদের যখন ভিতরে আসে তখন কি করি, মাল ক্রয় করে নিয়ে আসি, তাহলে ক্রয় করে নিয়ে আসলে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইন। আর যদি বিক্রয়ের সময় যে ভাড়াটা দিব সেই ভাড়াটার নাম হচ্ছে বহিঃপরিবহন, এটা আপনার মনে রাখবেন। আন্তঃপরিবহন এবং বহিঃপরিবহন, আন্তঃপরিবহন হচ্ছে ক্রয়ের ভাড়া আর বহিঃপরিবহন হচ্ছে বিক্রয়ের ভাড়া, কিন্তু দুটোই আমাদের খরচ, দুইটাই আমাদের খরচ। একটি হচ্ছে, এটি হচ্ছে প্রত্যক্ষ খরচ, এটি হচ্ছে পরোক্ষ খরচ। এই প্রত্যক্ষ আর পরোক্ষ বলে কিন্তু মাথায় গোলমাল পাখা না, এটা এটা মাথা থেকে ঝেড়ে ফেলার, প্রত্যক্ষ পরোক্ষ ঝেড়ে ফেলার, খরচ এটা বড় কথা, যে এই দুটো খরচ। হ্যাঁ, তারপরে আছে স্যালারি, বেতন, রেন্ট, ভাড়া, ওয়েজেস, মজুরি, ব্যাড ডেপস এক্সপেন্স, কুরিন। এই কুরিনটা একটু আমরা মানে ব্যাংকে তো আছে, কুরিন সম্পর্কে আমরা অনেক পরিচিত। তারপরেও বলি, যে ঋণটা আমরা আদায় করতে পারি না সেটার নাম হচ্ছে ব্যাড ডেপস। সেই ব্যাড ডেপস হচ্ছে আমাদের কাছে খরচ। তারপরে আছে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, ইউটিলিটি, উপযোগ, এই জিনিসগুলোর নাম কিন্তু শুনে আপনারা বুঝতে পারতেছেন এগুলো খরচ।
দেখেন একটা স্যালারি, বেতন, খরচ, ভাড়া, এটা গুদাম করে ভাড়া হতে পারে, আমাদের অফিসের ভাড়া হতে পারে, আবার এই ওয়েজেস আছে, মজুরি, আমরা মজুরি কাদের দেয়, মজুরি যেটা সেটা একটা খরচ। মানে আমাদের মাল ক্রয়ের সাথে যে মাল আসছে, হয়তো কোনো জায়গা থেকে মাল আসছে, ট্রাক থেকে ভাড়া মজুরি, বা কোনো গাড়ির পরিবহনের জন্য আমরা যে শ্রমিকদের যে ভাড়া দিব সেটা হচ্ছে মজুরি। এই জিনিসটা মানে এই জিনিস মাল এই জায়গায় আছে, আরেক জায়গায় নিয়ে যাবো, সেটার জন্য যেটা দেবো সেটা হচ্ছে মজুরি। এই মজুরিটা দ্বারা আমরা খরচ বোঝাবে। তারপর আছে ব্যাটারি কুরিন, এটা তো বললাম, বিদ্যুৎ, উপযোগ, মেরামত, এই সবগুলাই কিন্তু খরচ বোঝাচ্ছে। তারপরে আমরা এই খরচের বেলায় আসে আমরা একটু উল্টাপাল্ট করে ফেলাই, কিন্তু আসলে আমরা একটু বেশি বেশি এটা দেখবো, দেখলে আমাদের কাছে খুব ইজি মনে হবে। তারপর আছে সাপ্লাইজ, স্টেশনারি এক্সপেন্স, মনিহারি খরচ। এই যে একটু খেয়াল করুন, আমি কিন্তু এখানে শুধু সাপ্লাইজ লিখেছি, এই যে সম্পদের বেলায় কিন্তু সাপ্লাইজ লিখেছি বা স্টেশনারি লিখেছি। সাপ্লাইজ বা স্টেশনারি থাকলে কিন্তু সেটা সম্পদ, আর যদি এর সঙ্গে এক্সপেন্স কথাটা জুড়িয়ে দেয়, এক্সপেন্স কথাটা যদি লেখে, তাহলে আপনারা মনে করবেন এটা খরচ। তাহলে সাপ্লাইজ বা স্টেশনারি যদি থাকে, শুধু সাপ্লাইজ বা শুধু স্টেশনারি থাকে, তাহলে মনে করবেন এটা সম্পদ। আর ওর সঙ্গে যদি এক্সপেন্স কথাটা জুড়িয়ে দেয়, এই যে খরচ, মানে মনিহারি খরচ, এক্সপেন্স হচ্ছে খরচ, যে সাপ্লাইজের সঙ্গে যদি এক্সপেন্স কথাটা জুড়িয়ে দেয়, সেটা হচ্ছে আমাদের কাছে খরচ। তারপর আছে কি ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স অর্থ হচ্ছে কি বিমা, বিমা হচ্ছে আমাদের কাছে খরচ। বিমা যদি শুধু ইন্স্যুরেন্স থাকে তাহলে বিমা, কিন্তু এটাকে আপনার মনে করবেন না যে ভাইয়া এটা তো সাপ্লাইজ, এটা তো সারা ইন্স্যুরেন্স লেখা আছে, তাহলে এটা তো সম্পদ হওয়ার কথা, কিন্তু না, এটা কিন্তু আবার সম্পদ হবে না, এটা কিন্তু ওরকম বলা যাবে না। যে এর সামনে যখন প্রিপেইড থাকবে, এটা হচ্ছে বস্তুগত। এই যে সাপ্লাইজ আর ইন্স্যুরেন্স দুটোর মধ্যে পার্থক্য আছে। বস্তুগত যেগুলা, এই বস্তুগত জিনিসের সাথে যদি আমরা এক্সপেন্স কথাটা জুড়িয়ে দেই, তাহলে সেটা হচ্ছে খরচ। আপনাদের জাস্ট বুঝার টেকনিকে বা পরবর্তীতে যেন ফটকা না লাগে, এই জন্য এত বেশি কিছু বলতেছি, অন্য কিছু না। কমার্সের ছাত্ররা বিরক্ত হবেন না, প্লিজ একটু শুনবেন। এই মনিহারির সাথে যে খরচ থাকবে, যে খরচ লেখা থাকে, তাহলে এটা এটা মনিহারি খরচ, মানে সাপ্লাইজ এবং স্টেশনের সাথে যে এক্সপেন্স থাকে, তাহলে এটা হচ্ছে খরচ। আর ইন্স্যুরেন্সের সামনে শুধু ইন্স্যুরেন্স থাকলে কিন্তু এটা আমাদের খরচ ধরতে হবে। এর সামনে প্রিপেইড যতক্ষণ পর্যন্ত লেখা নাই, এই যে এখানে যে সম্পদের সামনে দেখুন, একটু খেয়াল করুন, এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স লেখা আছে, প্রিপেইড ইন্স্যুরেন্স প্রিপেইড লেখার কারণে সম্পদ হয়েছে। আবার এখানে শুধু স্টেশনারি লেখার কারণে সম্পদ হয়েছে, কিন্তু এখানে স্টেশনারির সাথে এক্সপেন্স লেখা আছে, এই জন্য কিন্তু এটা খরচ, এটা কিন্তু আবার সম্পদ না। আবার এখানে কিন্তু আবার ইন্স্যুরেন্স আছে, এখানে কিন্তু প্রিপেইড লেখা নাই, তাহলে আপনার মনে করবেন না যে এর সঙ্গে এটা তুলনা করবেন, কারণ বস্তুগত যেগুলা সেগুলোর সাথে খরচ না লেখা পর্যন্ত আমরা খরচ হিসাবে ধরবো না। আর যেগুলা অবস্তুগত, যেমন ইন্স্যুরেন্স, বিমা ইন্স্যুরেন্স প্রদান করেছে, এটা বস্তুগত না, তাহলে এটা শুধু ইন্স্যুরেন্স থাকলে সেটা হচ্ছে বিমা। যেমন অ্যাডভার্টাইজমেন্ট অবস্তুগত, বিজ্ঞাপন এটা আমাদের অবস্তুগত। তাহলে এই যে ইন্স্যুরেন্স বস্তুগত অবস্তুগত কথা আনে আবার এগুলা করেন না, ভুলে যান না, জাস্ট এইবার মনে রাখেন যে ইন্স্যুরেন্স থাকলে বিমা, এটা আমাদের খরচ, অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন খরচ। জাস্ট আপনাদের মনে রাখার টেকনিকের জন্য আমি বলতেছি। ডিপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন, অবচয় এবং অবলোপন। ডিপ্রিসিয়েশন অবচয়, এই অবচয়টা হচ্ছে আমাদের খরচ, অবলোপন হচ্ছে আমাদের যে অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদ মানে যে সম্পদগুলোকে আমরা টাচ করতে পারবো না, দেখতে পারবো না, ধরতে পারবো না, সেগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। যেমন আমাদের গ্রন্থস্বত্ব, প্যাটেন্ট, প্রিলিমিনারি এক্সপেন্স, এর আগে যেটা বললাম সম্পদের বেলায়, এর আগে একটু দেখে নেই, আপনারা একটু খেয়াল করুন যে এই যে সম্পদগুলা, এই যে এখানে বলা আছে যে গুডউইল, প্রিলিমিনারি এক্সপেন্স, তারপরে আছে লিজ হোল্ড, তারপরে আছে এই যে আর কি দেখলাম, এই যে কপিরাইট, এই যে কপিরাইট, এটা হচ্ছে গ্রন্থস্বত্ব, এটা হচ্ছে আমরা মানে অস্পর্শনীয় সম্পদ, এটাকে আমরা স্পর্শ করতে পারবো না। গুডউইল, সুনাম, এটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। তারপরে প্রিলিমিনারি, এটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। এই সম্পদগুলোকে আমরা ধরতে পারবো না, ছুঁতে পারবো না। এগুলোর জন্য আমরা অ্যামোর্টাইজেশন কথাটা ব্যবহার করব। এই যে অ্যামোর্টাইজেশন অর্থ হচ্ছে অবলোপন, ওগুলোর ক্ষেত্রে অবলোপন কথাটা ব্যবহার করব। আর ডিপ্রিসিয়েশন কথাটা ব্যবহার করব যেগুলো বস্তুগত, যেগুলো আমরা দেখতে পারি, ধরতে পারি, সেগুলোর ক্ষেত্রে আমরা ডিপ্রিসিয়েশন কথাটা ব্যবহার করব। তাহলে ডিপ্রিসিয়েশন এবং অ্যামোর্টাইজেশন কখন ব্যবহার করব? দুটি খরচ, এটা আমরা স্থায়ী সম্পদের ক্ষেত্রে ব্যবহার করব। স্থায়ী সম্পদের যেগুলো হচ্ছে আমরা যে অবলোপন করতে বলবে স্থায়ী সম্পদ, সে অবলোপনের ক্ষেত্রে আমরা এটা করব। আর অ্যামোর্টাইজেশন হচ্ছে আমাদের অস্পর্শনীয় সম্পদের ক্ষেত্রে এটা আমরা লিখব। তারপর হচ্ছে ইন্টারেস্ট,
ইন্টারেস্ট আছে অর্থাৎ সুদ, তারপর আছে ইন্টারেস্ট অন লোন, লোনের উপর মানে দায়ের উপর ইন্টারেস্ট মানে সুদ, এটা হচ্ছে খরচ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ক্যাপিটাল মূলধনের উপর সুদ হচ্ছে খরচ, এটা আমাদের মনে রাখতে হবে। মূলধনের সুদ, মূলধনের সুদ সবসময়ের জন্য খরচ, মূলধনের উপর সুদ সবসময়ের জন্য খরচ। আর উত্তোলনের উপর সুদ মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যেটা নিয়ে আসে, একটা কথা মনে রাখবেন এরকম, মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যেটা নিয়ে আসবে সেটা হচ্ছে মূলধন, এই মূলধনের উপর সুদ হচ্ছে সবসময়ের জন্য খরচ। আর মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে যেটা নিয়ে যাবে, এই যে নিয়ে যাবে তার নাম হচ্ছে উত্তোলন। মূলধনের ঠিক বিপরীত হচ্ছে উত্তোলন, উত্তোলনের উপর যে ইন্টারেস্টটা সেটা হচ্ছে আয়। মূলধনের উপর সুদ হচ্ছে খরচ, মালিকের মূলধনের উপর সুদ একটা ব্যবসা প্রতিষ্ঠানের খরচ, আর মালিকের উত্তোলনের উপর সুদ একটা ব্যবসা প্রতিষ্ঠানের আয়। যাই হোক, এগুলা পরে বিস্তারিত অনেক আলোচনা হবে। তারপরে আছে অডিট ফি, ট্যাক্সেস, লিগাল এক্সপেন্স, এক্সপোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি, ডিসকাউন্ট, ব্যাংক চার্জ, এগুলো দেখে নেবেন, এটা সবগুলি খরচ। তারপরে দেখবো আমরা রেভিনিউ বা আয়, সর্বশেষ একটা ধাপ। এই রেভিনিউ বা আয় আমরা দেখব। তো আমাদের এখানে আয় অল্প কিছু দেওয়া আছে। সেলস আমাদের খরচ, পার্সেস হচ্ছে যেমন এই যে এখানে পার্সেস যেমন হচ্ছে আমাদের এক্সপেন্স হিসেবে লিখছি, এক্সপেন্সের ঘরে যেমন আমরা পার্সেস হিসেবে লিখছি, তেমনি আমাদের রেভিনিউ আয়ের ঘরে আমরা বিক্রয় লিখি। তাহলে বিক্রয়টা হচ্ছে আমাদের আয়, এই বিক্রয়টা হচ্ছে আমাদের আয়। তারপরে আছে সার্ভিস রেভিনিউ, সেবা আয়, কমিশন রিসিভ, কমিশন প্রাপ্তি, তারপর আছে ইন্টারেস্ট রিসিভ, সুদ প্রাপ্তি। এই রিসিভ এগুলা বুঝালে মানে আমাদের আয় বুঝাবে। রিসিভ অর্থ হচ্ছে আমরা যেটা গ্রহণ করেছি, এগুলা এই কমিশন, সুদ, এগুলা যদি গ্রহণ করা বোঝায় তাহলে এটা আমরা আয় হিসেবে ধরবো। ইন্টারেস্ট অন ব্যাংক ব্যালেন্স, ব্যাংকে যে জমা আছে সেই জমার উপর সুদটা হচ্ছে আমাদের আয়। তারপরে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন ড্রয়িংস, ডিসকাউন্ট রিসিভ, ডিভিডেন্ড রিসিভ, লভ্যাংশ, এই জিনিসগুলো সবই হচ্ছে আমাদের আয়। তো এই হচ্ছে আমাদের আয় আর ব্যয়ের সব উপাদান সমূহ। তো এই আয় এবং ব্যয় সম্পদ এগুলা যদি আমরা ভালো মতো মনে করতে পারি, মানে মনে ধরতে পারি যে কোনগুলো আয়, কোনগুলো দায়, কোনগুলো সম্পদ, তাহলে এখন আপনারা বলেন তো, তাহলে কি এই যে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে আপনাদের খুবই সমস্যা হবে? আপনারা একটু বলেন। আশা করি হবে না। পারা যাবে। ওগুলো মনে রাখতে পারলে পারবো স্যার ইনশাআল্লাহ। স্যার এখানে উত্তোলনের সুদটা একটু বুঝিয়ে বললে ভালো। উত্তোলনের সুদ না? আচ্ছা জি স্যার। খাই আগে পরে প্রশ্ন করুন। তো উত্তোলনের সুদটা হচ্ছে এরকম যে, আবার চলে যায় সেই পূর্বের আলোচনা, একটু যায়, একটু আপনারা ধৈর্য সহকারে শুনবেন। এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে মালিক যেটা নিয়ে আসবে, 1 লক্ষ টাকা মালিক নিয়ে আসলে, এর আগে যে আলোচনা করলাম, এটা হচ্ছে নাম হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, তাই না? আর মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যেটা নিয়ে আসবে সেটার নাম হচ্ছে ক্যাপিটাল বা মূলধন। ঠিক মালিক তার প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠানটা নিতে পারে। 10,000 টাকা নিল, এই 10,000 টাকার নাম হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। তার মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসে সেটার নাম হচ্ছে কি? ক্যাপিটাল। আর মালিক যদি তার প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো তার প্রয়োজনে টাকা নেয় তার নাম হচ্ছে কি? ড্রয়িং। এখন আপনি একটু খেয়াল করুন যে এই যে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসলো আর 10,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেল। এখন মালিক যদি এই 1 লক্ষ টাকা ব্যবসা, আপনারা একটু মানে একটু অ্যানালাইসিং করুন যে এই 1 লক্ষ টাকা যে মালিক ব্যবসা প্রতিষ্ঠানে দিল, ব্যবসা প্রতিষ্ঠানে কোনো টাকা ছিল? একটু কথা বলবেন। ব্যবসা প্রতিষ্ঠানে কোনো টাকা ছিল?
ছিল না না, না ব্যবসা প্রতিষ্ঠানে কোনো টাকা ছিল ছিল না। না। তাহলে এর আগে বলেছি ব্যবসা প্রতিষ্ঠান একটি মানে কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তা হোল্ড করে একটি ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠান মালিক যদি তার ক্যাপিটালের উপর 10% সুদ নেয়, মানে এই ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে নেয়, মানে ব্যবসা শুরু করতেছে 1 লক্ষ টাকা, মালিক আরো কি করবে 10% বেশি নেবে, মানে 1,10,000 টাকা নেবে বড় শেষে। এই ব্যবসা প্রতিষ্ঠান দিতে হবে, মালিককে দিবে। তাহলে মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে মালিক যদি 10,000 টাকা নেয়, তাহলে এই টাকাটা ব্যবসা প্রতিষ্ঠানকে নিতে পারে না? পারে। মানে আপনি খেয়াল করুন যে আমি সবাই ব্যবসা প্রতিষ্ঠান এটা মনে করেন, যে আমাদের যদি কেউ কোনো মানে মালিক যদি আমাদের টাকা দিয়ে যদি আমাদের চালায়, মালিক যদি আমাদের কাছ থেকে ইন্টারেস্ট নেয়, তাহলে মালিকের প্রয়োজনে মালিক আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, তার উপর সে সুদটা আমি পাবো না দিব? পাবো। হ্যাঁ পাবো। তাহলে পাবো, তাহলে পাবো কথা থাকলে কোনো কথা না আয়। এই জন্য ড্রয়িং এর উপর সুদটা হচ্ছে আমাদের আয়, মানে ব্যবসা প্রতিষ্ঠানের আয়। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে স্যার। এখন এই পর্যন্ত এখন আপনাদের কারো কিছু একটু জানার, যদিও এটা অঙ্কের বাইরে আলোচনা, তবে এগুলো অঙ্কের ক্ষেত্রে অনেক 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 হেল্পফুল হবে এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এটা আপনার বাসা বাড়ির ছোট ভাই বা ছোট বোন যদি আপনার যদি কলেজে পড়ে বা কমার্সে কেউ পড়ে, আপনার যে কেউ ইজিলি বলতে পারবে, ইজিলি, এবং তাকে বুঝাইতে পারবে। এখন আপনার বলুন যে এখন এই পর্যন্ত আপনাদের বুঝতে কি সমস্যা হয়েছে? সমস্যা হয় নাই। মানে কোন জায়গায় বোঝেন নাই? স্যার আমি একটু ওই প্রথম সূত্রটা, মেইন সূত্রটা সম্পর্কে একটু বলতে চাই স্যার। আসসালামু আলাইকুম ভাই। আসিফ ভাই শুনেন, হ্যালো, আপনি স্যার মিউট করেন স্যার। এনাম ভাই আছেন? এনাম ভাই হ্যালো, সরি ভাই, প্রথম দিন তো আমি আপনাদের একটু মানে সহানুভূতি চাচ্ছি যে আপনারা কিছু মনে নেন না, হ্যাঁ, যে মানে বেয়াদবির পর্যায়ে পড়ে যাচ্ছে এরকম কিছু মনে নেন না। তো এখন আপনারা যেহেতু এগুলা অঙ্ক করার ক্ষেত্রে হেল্প হবে, যে ডাইরেক্ট আমি অঙ্ক ধরি নাই, একেবারে হিসাব বিজ্ঞানের বেসিক থেকে আমি শুরু করেছি, হিসাব বিজ্ঞানের বেসিক থেকে শুরু করছি। এখন পর্যন্ত আপনাদের সমস্যা কি সেগুলো বলেন, মানে আপনি কোন জায়গায় বোঝেন নাই, মানে কোনো এখানে হেজিটেশন ফিল করার দরকার নেই, আমরা সবাই মানে একটা ফ্যামিলি মনে করবেন, মানে সমস্যা কার কোন জায়গায়। স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার এই যে প্রথমে আমরা মেইন যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে মেইন সূত্রটা যেটা পড়লাম স্যার, A+E+D, যেটা আমাদের ডেবিট সাইড স্যার। এখানে প্রথম বিষয়টা বুঝতে পারলাম স্যার যে এসেট যদি আমাদের যোগ হয় তাহলে সেটা মানে এসেট যদি আমাদের আসে সেটা ডেবিট হবে মোট সম্পত্তি থেকে, আর এসেট যদি আমরা ক্রেডিট করি বা চলে যায় সেটা আমাদের ক্রেডিট হবে। কিন্তু শেষের যে ই এবং ডি, এই দুটো কিভাবে ডেবিট এবং ক্রেডিট থেকে কিভাবে করতে, এই বিষয়টা ঠিক আমি ক্লিয়ারলি বুঝতে পারি নাই স্যার। মানে আমার আর
আর্নিংটা যদি যোগ হয় তাহলে ডেবিটটা কিভাবে হলো স্যার? আবার আর্নিং যদি আমার চলে যায় তাহলে ক্রেডিট হলো, এই বিষয়টা স্যার। এসেট এর বিষয়টা বুঝতে পারছি, কিন্তু ই এবং মানে ডি এই সাইডে এই এল বিষয়টা স্যার। প্লাস ওই প্লাস আর, না এই স্যার আমাদের বাম 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 সাইডে স্যার। জি বাম সাইডে, জি হ্যাঁ, বাম সাইডে যে আমাদের ই এবং ডি, আর্নিং এবং ড্রয়িং। জি জি না আর্নিং না, সরি এটা আর্নিং না, এটা এক্সপেন্স। এক্সপেন্স এটা হচ্ছে এক্সপেন্স মানে খরচ, খরচ। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এটাকে আর্নিং ধরার কারণে আমার বুঝতে সমস্যা ও না ছিল। না আর্নিং না, এক্সপেন্স হলে আর্নিং ঠিক আছে স্যার। আর্নিং আপনি উপার্জন, এই আর্নিং এই আরটাকে আর্নিং ধরতে পারেন, মানে উপার্জন রেভিনিউ। এটা হচ্ছে আমাদের আর্নিং। হ্যাঁ, আপনি যেটা মনে করছেন, মনে মনে যেটা নিয়ে আসছেন, মানে আর্নিং আয় বুঝাচ্ছেন আপনি। হ্যাঁ, মানে এই আয়টা, জি এই স্যার। রেভিনিউ, এটা আয় আমাদের। হ্যাঁ, আচ্ছা আরটা ঠিক হচ্ছে আছে স্যার, এটা আমার রেভিনিউ, ওই হচ্ছে আমাদের আয়, আর এটা হচ্ছে আচ্ছা, এক্সপেন্স। আর আর্নিং আয়, আর ই বলতে এক্সপেন্স, খরচ। জি 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 এক্সপেন্স ঠিক খরচ। আছে নোটে স্যার। দেওয়া আছে, নোটটা একটু সামনে নেন প্লিজ, নোটটা একটু সামনে নেন। হ্যাঁ, নোট সামনে, নোট সামনে। ওই সামনে দেখে উপরে যে এক্সপেন্স, এই যে কথা লেখা আছে এক্সপেন্স খরচ সমূহ, তারপরে আছে ড্রয়িং উৎকলন, দেখতে পেয়েছেন? আরেকটা বিষয় ছিল স্যার, এই যে হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল এবং নোটস রিসিভেবল কিংবা অ্যাকাউন্ট পেয়েবল এবং নোটস পেয়েবল, এই দুটার মধ্যে ডিফারেন্স থাকে কি স্যার? দুইটাই তো রিসিভেবল, অ্যাকাউন্টস পে রিসিভেবল রিসিভেবল, নোটস রিসিভেবল, এই দুটার মধ্যে ডিফারেন্স থাকে স্যার? আসলে ডিফারেন্সটা হচ্ছে নামের ডিফারেন্স। হ্যাঁ, কারো সুন্দর নাম থাকে পল্টু, বল্টু, মল্টু, গ্রামের ভাষায় গ্রামে গেলে ডাকে আমাকে পল্টু বলে, শহরে আসে আমাকে ডাকে রাজ্জাক বলে। মানে এই যে একটা বিষয়, মানে বিভিন্ন স্থানকাল ভেদে, মানে জাস্ট আমি মানে আপনাকে বোঝানোর জন্য, মানে আপনার জন্য বোঝেন এই জন্য আমি এই শব্দগুলো ইউজ করছি, আপনি মনে নেন না। ঠিক আছে আমাকে স্যার। গ্রামে গেলে আমাকে ডাকে হচ্ছে পল্টু বলে, আমি বা বল্টু বলে বা ইকরাম বলে। আমি শহরে আসছি, আমার সার্টিফিকেটের নাম হচ্ছে রাজ্জাক, আমাকে রাজ্জাক বলে ডাকে। ঠিক এরকম অঞ্চল ভেদে দুটা নাম। এই যে বিলস পেয়েবল আর নোটস পেয়েবল অঞ্চল ভেদে, একটি হচ্ছে আমেরিকান, একটি হচ্ছে ব্রিটিশ। একটি হচ্ছে আমেরিকাতে ইউজ হয় আপনার নোটস রিসিভেবল, আর ব্রিটিশ যে ভার্সন, ব্রিটিশের যে যারা ইয়া করে, যে বইগুলো লেখা হয়, সেটা হচ্ছে বিলস রিসিভেবল। আসলে স্যার আমার প্রশ্নটা ছিল স্যার যে হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল এবং নোট নোট রিসিভেবল স্যার, হ্যাঁ যেমন রিসিভেবল মানে আমাদের সেটা সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল, হ্যাঁ আর এই যে 10% নোট 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 রিসিভেবল, এই দুটার মধ্যে পার্থক্য স্যার, যে অ্যাকাউন্ট রিসিভেবল আর নোট রিসিভেবল। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, তাহলে আমি আপনার প্রশ্ন বুঝতে পারতাম। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল আর নোট রিসিভেবল, এখন একটি ব্যবসা প্রতিষ্ঠানের, ধরুন আমরা বাকিতে কেউ আমাকে, ধরুন আজম ট্রেডার্স আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকার বা 1 লক্ষ টাকার মাল বাকিতে বিক্রি করলাম। এই যে আজম ট্রেডার্স এর নিকট আমরা বাকিতে মাল বিক্রি করলাম, এই বিক্রয়ের নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, মানে আজম ট্রেডার্স এর নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। বাট ওই আজম ট্রেডার্স এর নিকটই যদি আমরা একটা লিখিত আকারে, একটা নোটের আকারে, একটা স্ট্যাম্পে, একটা প্যাডে যদি আমরা লিখিত আকারে নিতাম, তার নাম হতো নোটস রিসিভেবল। স্যার একটু আরেকবার একটু বলেন স্যার, নোট নোট রিসিভেবল। নোটস রিসিভেবলটা হচ্ছে, নোটস দ্বারা বুঝাচ্ছেন আপনি বুঝতে পেরেছেন, বা বিলস দ্বারা কি বুঝতে পেরেছেন, যে নোটস এটা হচ্ছে এগ্রিমেন্ট। যদি এগ্রিমেন্টের মাধ্যমে তার কাছ থেকে যদি আমরা টাকা পয়সা নিতাম, তাহলে সেটার নাম হচ্ছে কি, আমাদের প্রাপ্য নোট। মানে ওই নোটের টাকা পাবো, মানে নোটের টাকা পাবো, মানে ওই নোট আমাদের, ওই নোট মানে, অর্থাৎ এটা আপনি মনে রাখবেন, যদি এগ্রিমেন্টের দ্বারা, অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে, লিখিত মাধ্যমে যদি আমরা তার তার কাছ থেকে মানে বাকিতে বিক্রয় করি, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে নোটস রিসিভেবল। অর্থাৎ এরকম একটা কথা সহজ ভাষায় বলি, যে কারো কাছ থেকে, আজমের কাছে আমরা বিক্রি করেছি বাকিতে, আজমের কাছে আমরা বাকিতে বিক্রি করেছি, সে আজম 1 মাস পর টাকা দেওয়ার কথা, কিন্তু টাকা দিতে পারলো না। আচ্ছা, কিন্তু সে 1 মাস পর আসে, আমরা বলছি ভাই টাকা পয়সা দিয়ে, দিন জামানা খারাপ, ভালো না, টাকা পয়সা দিয়ে। আজম কি করছে, যে না ভাই টাকা পয়সা ঠিক আছে, আপনি অবিশ্বাস যখন করতেছেন, একটু টাকা পয়সা তাহলে কি করেন, আমি আপনাকে লিখিত একটা দলিলের আকারে বা নোটের আকারে কোথায় লিখে নিতে হবে, এবং ওই যে মর্টগেজ যেভাবে করে না, ঠিক ওই রকম, যে কোথায় কিভাবে হবে, আইনের মাধ্যমে, মানে যেন আইনের আশ্রয় নিতে পারেন, সেরকম ভাবে কি করতে হবে সেটা আপনি করে নেন। এই যে লিখিত হবে যেটা করে নিবে, সেটার নাম হচ্ছে নোটস রিসিভেবল। সেক্ষেত্রে স্যার আমরা যদি তার কাছ থেকে চেক নেই স্যার, অগ্রিম চেক, সেটাও কি আমাদের নোট নোট রিসিভেবলের মধ্যে পড়বে? সেটাও তো এগ্রিমেন্টের হিসাবেই ধরা যায়। চেক নিলে তখন ব্যাংকের কথাটা আসবে। ওটা ব্যাংক দিবে কিভাবে?
না, ব্যাংক রিসিভেবল আসবে না, তখন ব্যাংক ব্যাংক হিসাব আসবে, ব্যাংক হিসাব। তার কাছে চেক নিলে তো ব্যাংক হিসাবে আসবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এখানে 10% কি জন্য? নোট রিসিভেবল ঠিক আছে, 10%টা বুঝছি। কোনটা বুঝি নাই? 10%, 10%, ও সরি 10%, হ্যাঁ। এখন এই 10% নোট, এই নোট রিসিভেবলের হচ্ছে এটা অনেক আগের ভার্সন। হ্যাঁ, মানে ভার্সন বলতে বলি যে এখন এই রিসিভেবলের এগুলা বাংলাদেশে হয় না, এটা আমেরিকাতে হয়। তো যেহেতু এই বই পুস্তক যেহেতু আমেরিকার ওইদিকে থেকে এই কিছু কিমেল, তার মধ্যে এই যে হিসাব বিজ্ঞান জগতের যারা বই লিখে এরা আমেরিকায় সব লেখক, এরা ওই আমেরিকাতে এই নোটের প্রচলনটা বেশি, আমাদের দেশে নেই বললে চলে। মানে ধরুন কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল পেপার কি পেপারের কাজ কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু নেই বললেই চলে, কমার্শিয়াল পেপারের কাজ। ঠিক এই কমার্শিয়াল পেপারের মতো এই নোট রিসিভেবলের কোনো ইয়েই নেই আমাদের। তারপরে বলি 10% দ্বারা কি বোঝায়, যে 10% দ্বারা এটা বুঝাবে এই যে 10%, এই 10% দ্বারা বুঝাবে যে ইন্টারেস্ট বুঝাবে। কোনো কিছু সাথে যদি পার্সেন্টেজ থাকে তাহলে বুঝবেন যে এটা দ্বারা ইন্টারেস্ট বুঝাচ্ছে, এটা দ্বারা ইন্টারেস্ট বুঝাচ্ছে। এখন নোট রিসিভেবল 10% নোট রিসিভেবল দ্বারা ইন্টারেস্ট বুঝাবে, তাহলে এই ইন্টারেস্টটা বার্ষিক বহন করবে কত? 10% করে ইন্টারেস্ট বহন করবে। মানে যার কাছ থেকে আমরা নোট রিসিভেবলটা নিয়েছি সে আমাদের কাছে 10% করে ইন্টারেস্ট দিবে বছরে। তাহলে এই 10% দ্বারা ইন্টারেস্ট বুঝাবে। অর্থাৎ কোনো কিছুর সাথে এরকম পার্সেন্টেজ থাকলে বুঝবেন যে সেটা আমাদের ইন্টারেস্ট হয় পাবো নাহলে দিব, হয় পাবো। যদি এটা নোট পেয়েবলের সাথে থাকতো, হ্যাঁ হ্যাঁ বলেন। তাহলে স্যার বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আমি যদি কোনো একটা ফার্মের কাছে 10% নোটস রিসিভেবল নেই, তার মানে তিনি আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা পরিশোধ করবেন অথবা 10% হারে ইন্টারেস্ট পরিশোধ করবেন। ইন্টারেস্ট পরিশোধ, জি 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 ঠিক। আচ্ছা, ঠিক আছে রিসিভেবলের স্যার, ক্ষেত্রে এখন ক্লিয়ার যেরকম, হলো স্যার বিষয়টা। হ্যাঁ রিসিভেবলের ক্ষেত্রে যেরকম ঠিক পেয়েবলের ক্ষেত্রেও ঠিক একই রকম। এটা সম্পদের ক্ষেত্রে আমি যদি নির্দিষ্ট সময়ে টাকাটা দিতে না পারি তাহলে আমাকে 10% ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট না 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 না, সেটা না, সেটা না। এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে না, টাকা তো দিতেই হবে, আবার ইন্টারেস্টও দিতে হবে। হ্যাঁ, টাকা তো দিতেই হবে স্যার। পেয়েবল ক্ষেত্রে তখন এটা সুদটা প্রদান করতে হবে। অর্থাৎ টাকা তো দিতেই হবে, 10% হারে এক্সট্রা ইন্টারেস্ট পে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজ থাকলে আমাদের ইন্টারেস্ট পে করতে হবে, এই কথাটা মনে রাখবেন। আপনারা আরো প্রশ্ন করেন, মানে এখানে বুঝতে হেজিটেশন পাইয়া আমি অঙ্ক ধরবো, অঙ্ক ধরলে কিন্তু দেখা যাবে যে হয়তো অনেক পিছিয়ে যাবেন, বা হয়তো তখন হয়তো মনে হবে যে এই প্রশ্নটা কেন করলাম না, এরকম মনে হবে। কোনো ইয়ে না, হেজিটেশন না, আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তারপরে আপনারা বাসায় দেখে নেবেন ইনশাল্লাহ। এটা হয়তো এতটা জটিল না। আমি আপনাদের প্রথমে বলছি যে হিসাব বিজ্ঞান অতটা জটিল না। ঠিক আপনি যদি বাসা থেকে ওই 100 টাকা বের হয়ে অফিসে নিয়ে আসছেন, কত টাকা খরচ করছেন, দিন শেষে কত টাকা আছে, এই হিসাবটা যদি করতে পারেন তাহলে আপনারা ইনশাল্লাহ এই হিসাব বিজ্ঞান অঙ্ক করতে পারেন। আমি এতটুকু এইভাবে আমি আশ্বস্ত করবো আমি। তো এখন দেখেন আমরা মোটামুটি এই হিসাব বিজ্ঞান এগুলো আমরা নোটে দেখে নিব। এই যে এখানে বাংলা ভাষণ আবার দেওয়া আছে, এবং আপনাদের বুঝার জন্য আপনি একটু সময় নিয়ে পড়ে নেবেন। হ্যাঁ, শুয়ে থাকে সময় নিয়ে পড়ে নেবেন যে চলতি সম্পদ কোনগুলো। সম্পদকে এখানে আবার ভাগ করা হয়েছে, দেখুন আপনাদের বুঝার সুবিধার জন্য, আপনাদের বুঝার সুবিধার জন্য আমি এত কিছু করেছি। সম্পদকে আবার ভাগ করা হয়েছে চলতি সম্পদ। আপনাদের বুঝাই দিলে আপনাদের পড়তে মজা পাবেন। এই যে চলতি সম্পদ, এই যে সম্পদকে আমরা আবার ভাগ করেছি এখানে। তার আগে বলি, এই যে সমীকরণটা যেটা দেখলেন না, যে সম্পদ সমান সমান এ ইকুয়াল টু এল প্লাস ওই, যেটা আমরা করলাম একটু আগে। সম্পদ সমান সমান দায় প্লাস দায় যোগ মালিকের মালিকানা সত্ত্ব। সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কি কি মনে আছে তো? 3টা উপাদান স্যার। এই যে 4টি উপাদান। এখানে দেখুন, এই যে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। দায় আলাদা জিনিস, সম্পদ তো পুরাটা হেডিং আলাদা জিনিস, এই বাম পাশে সম্পদের পুরাটাই। আর এই ডান পাশে আমাদের দায় আছে, আর কি আছে? মালিকানা সত্ত্ব আছে। এই যে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের সাথে আবার প্রভাব বিস্তারকারী উপাদান কি কি সেটা আমি প্লাস মাইনাস করে নিয়ে আসি নাই, তবে এই ক্ষেত্রে আমি এখানে এভাবে রেখেছি। হ্যাঁ, এই জিনিসটা যখন পার্শ্ব পরিবর্তন করবেন তখনই আপনাদের ওই যে এই অবস্থা দাঁড়াবে।
এই অবস্থা দাঁড়াবে। যখন যখন পার্শ্ব পরিবর্তন করবেন তখন এই অবস্থা দাঁড়াবে। তাহলে আমরা এখন এই যে খরচগুলো এবং সম্পদগুলা, এটা যদি আমরা সঠিকভাবে জানি তাহলে আমরা অঙ্ক করতে আমার খুবই ইজি হবে। এবং সম্পদ সমূহ আমাদের কি কি আছে? চলতি সম্পদ, এই যে চলতি সম্পদ আছে, চলতি সম্পদ কি কি এটা আমরা পড়ে নিব। অনেক এখানে লেখা আছে। বিনিয়োগ সম্পদের মধ্যে আমরা সম্পদকে ক্লাসিফিকেশন যখন করব তখন আমরা এইভাবে লিখবো, চলতি সম্পদ কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট লিখে আমরা এটা লিখবো বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। তারপরে আছে কি স্থায়ী সম্পদ, ফিক্সড অ্যাসেট। তারপরে আছে কি অস্পর্শনীয় সম্পদ, ইনটেনজিবল অ্যাসেট। এরকম ভাবে সবগুলো লিখেছে। অসম্মিলিত বা বিলম্বিত খরচ, এই জিনিসগুলো মানে একটা সম্পদকে আবার কয় ভাগে ভাগ করেছি এবং সেই ভাগের মধ্যে কোনগুলো আইটেম পড়বে সেগুলো এখানে লেখা আছে। এটা আশা করি আপনারা পড়লে খুব ভালো লাগবে। ঠিক দায়কে আমরা কয় ভাবে ভাগ করছি? দায়কে আমরা 2 ভাগে ভাগ করছি। এরকম চলতি দায়, এই যে নোটে এই যে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। চলতি দায়ের মধ্যে কি কি আছে এটা এখানে দেওয়া আছে, আর এদিকে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে কি কি আছে এটা দেওয়া আছে এখানে। মালিকানা সত্ত্বকে আমরা এইভাবে ভাগ করেছি। মালিকানা সত্ত্বের মধ্যে আমাদের ডাইরেক্ট মালিকানা সত্ত্বকে হিট করে, আর একটা আছে তহবিল সংক্রান্ত। তহবিল সংক্রান্ত যেগুলা সেগুলা এখানে আলাদা করে লিখেছি। তহবিল সংক্রান্ত যেগুলা সেগুলো আলাদা করে রেখেছি। আর মালিকানা সত্ত্বের উপর ডাইরেক্ট যেগুলো হিট করে সেগুলো এখানে লিখেছি। খরচ সমূহ এখানে আমি ডাইরেক্ট ঢালাও ভাবে লিখেছি। কোনটা পরোক্ষ কোনটা প্রত্যক্ষ ওটা লিখি নাই, কারণ এই প্রত্যক্ষ পরোক্ষ খরচের ব্যবহার একমাত্র ফাইনাল অ্যাকাউন্টে হয়, মানে চূড়ান্ত হিসাবে হয়। সে মানে ইনকাম স্টেটমেন্টে হবে। ইনকাম স্টেটমেন্টে এবছর ইনকাম স্টেটমেন্ট অঙ্ক এসেছিল, যার কারণে মনে হয় এবারে মানে সামনেবার দিবে না। তারপর আমরা ইনকাম স্টেটমেন্টের অঙ্ক করব। তারপর আছে আয় সমূহ। আয় সমূহ এখানে লেখা আছে। এইগুলো আপনারা একটু পড়ে নেবেন প্লিজ। মানে এইগুলো যদি আপনারা পড়েন আমার কাছে আপনাদের অঙ্ক বোঝানো একেবারে ইজি হবে। এই জিনিসগুলো যদি আপনারা জানেন, মানে আপনারা যদি একটু সময় দেন, আপনারা একটু সময় দিলে এই জিনিসগুলো বোঝা খুবই সহজ হবে। তারপরে আমরা এখানে হেডিং লেখা আছে। এত কিছু আপনাদের যার পড়তে একটু মন চাবে বা ভালো লাগবে তারাই পড়বেন, মানে পড়লে বুঝবেন। এটা পড়ে অবশ্য বেশি মাথার মধ্যে ঢুকাইলে দেখা যাবে যে একটু গোলমেল হয়ে যাবেন। আমেরিকান পদ্ধতিটাই মনে রাখবেন। আর এখানে অনেক কিছু দেওয়া আছে, এটা অনেক কিছু দিয়েছি, তো এগুলা এত কিছু জানার দরকার নাই, তবে পড়লে পড়তে পারেন, গোলমেল পাকানো যাবে না। মানে অল্প কথাই, মানে যেটা আমরা পড়লে কাজ দিবে সহজে সেটুকুই করবো। হিসাব বিজ্ঞানের রাজা হওয়ার দরকার নাই, হিসাব বিজ্ঞানে ফিটি পালে আমার যথেষ্ট। তারপরে আছে এখান থেকে তারপরে আমরা অঙ্ক করব ইনশাল্লাহ। অঙ্ক আমাদের এখানে আপনাদের যেটা দেওয়া আছে, সালের কোশ্চেন দেওয়া আছে অনেকগুলো। এখানে সালের কোশ্চেন তুলে দিয়েছে অনেক। কোনগুলো হচ্ছে আমাদের কাছে বারবার রিপিট হয়েছে, কোনগুলো রিপিট হয়নি। তো যেগুলো রিপিট হয়েছে সেগুলো একটু লক্ষ্য করুন। আমি আপনাদের এখানে এই যে প্রবলেম এন্ড সলিউশন, উপরের গুলা হচ্ছে আমাদের সালের কোশ্চেন। এটা সালের কোশ্চেন, প্রবলেম সলিউশন দেওয়া আছে এখানে করেছি। তো এইরকম একটা অঙ্ক করে দিয়েছি এখানে। এটার উপর আবার লেকচার দিব আমি। জাস্ট আপনাদের ধৈর্য আসছে কিনা জানি না। আজকে তো বেজে গেছে প্রায় 11:41। তো 11:41 বেজে গেছে, তো মনে হয় কোনো ভাই হয়তো ঘুমিয়ে গেছে। তো আসলে ব্যাংকে সারাদিন কাজ করে আসে, এত পড়াশোনা ভালো লাগে না, বা আমার কথা হয়তো একসময় বিরক্ত লাগবে যে ভাই এত কথা বলতেছে কি। তবে আমার একটু নিজের প্রশংসা করতে হয় না, একটু ধৈর্য আছে এই যে এইসব ক্ষেত্রে। তা না হলে ভাই সে পাশ করেছে 2012 সালে, কমার্স মাস্টার্স করে বের হয়েছে। এই অ্যাকাউন্টিং এর প্রতি ভালোবাসা থেকে ধরে আছি। আপনারা প্লিজ আপনারা ওই ফেসবুক গ্রুপে জয়েন করবেন এবং যে কোনো সমস্যা হিসেব বিজ্ঞান সংক্রান্ত সেখানে পোস্ট করবেন। আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে দেওয়া আছে, সবগুলো করে দেওয়া আছে। এগুলোর উপর আজকে আর কথা বলবো না। আমি রবিবার থেকে মোটামুটি আমরা অঙ্ক ধরবো আমরা। আর আপনারা আজকে যেটা বুঝালাম এটা একটু দেখবেন, আপনি একটু রিয়েলাইজ করবেন। এগুলো একটু এই যে আমাদের নোটটা দিয়েছি সেই নোটটা একটু দেখবেন। একবারে আমরা এরকম করবেন না যে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আপনারা তাড়াহুড়া করবেন না যে তাড়াতাড়ি আপনি ওই চ্যাপ্টার চলে গেছে, ওই চ্যাপ্টার পারে, ওটা পারে, 1000 জন পারুক, ও অ্যাকাউন্টিং এর বই গুলে খাক, সমস্যা নেই। আমাদের যথেষ্ট সময় আছে। আমিও নিজে একজন ব্যাংকার, আমিও আপনাদের সমস্যা বুঝি, আমিও আপনাদের জন্য যথেষ্ট সময় দেবো ইনশাল্লাহ, যথেষ্ট সময় দেবো। এই যে
এখনো আপনাদের ধৈর্য হয়তো নাই, কিন্তু আমার ধৈর্য ইনশাল্লাহ আছে। আমি আপনাদের জন্য যথেষ্ট সময় দেবো। কে কি করলো দেখার বিষয় নাই, আমরা ইনশাল্লাহ যথাসময়ের মধ্যে সিলেবাস শেষ করে ফেলে দেবো এবং রিভিউ ক্লাস নেব, এবং আপনারা চাইলে পরীক্ষার ব্যবস্থাও আমি এখানে অনলাইনে করব যদি আপনারা চান। আচ্ছা, এখানে এই অঙ্ক করে দেওয়া আছে, তো এই অঙ্কটা দেখার প্রয়োজন নেই। আপনারা এই অঙ্কটা দেখে মিশাই এমনি দেখলে দেখতে পারেন, বাট এই অঙ্ক বুঝার জন্য মাথা অতটা মানে ইয়া করার দরকার নেই, মাথা অতটা ভারী করার দরকার নেই। আমি বুঝাই দেব। এই অঙ্কের মতো এখানে আবার লিখে দিয়েছি সলিউশন, ট্রাই ইট ইউর সেলফ, আদারওয়াইজ আই এম হেয়ার, সেম অ্যাজ নম্বর 1 সলিউশন। এখানে বলেছে যে আপনার নিজের চেষ্টা করুন, না হলে আমি তো আসি। আর এটার উত্তরটা হবে কিরকম, 1 নম্বরের মতো। তো 1 নম্বর কোনটা, এই 1 নম্বরে এই যে এটা যেটা সলিউশন করে দিয়েছি, এই যেটা 1 নম্বর প্রশ্ন, এই যেটা 1 নম্বর প্রশ্ন, এই যে 1 নম্বর, এই 1 নম্বর প্রশ্নের সলিউশনের মতো ঠিক ওটা হবে, মানে এই হবে। আমি এটা করে দিয়েছি। আপনারা এটা এই অঙ্ক যখন বুঝাবো তখন আপনাদের কাছ থেকে এই জিনিসটা আমি বুঝে নেবো। আপনারা হয়তো বাসায় খাতায় করলেন বা নিজে নিজেই বললেন, এই জিনিসটা করে যে জায়গায় বুঝবে না সেই জিনিসটা আমি আবার রিপ্লাই করব। ঠিক এইরকম এই একই রকম অঙ্ক পরীক্ষা আসে 4 বার, একই রকম অঙ্ক পরীক্ষা আসে 4 বার। তো জাবেদা যেহেতু এবারে আমাদের জার্নালের বাংলা কিন্তু জাবেদা, অনেকে শুনে হাসে, হ্যাঁ, হিসাব বিজ্ঞানে কিন্তু জার্নালের বাংলা কিন্তু হচ্ছে জাবেদা। এটা অনেক সময় হাসে, জাবেদা আবার কি। যাই হোক, এটা শুনে আমারও মনেও খটকা লাগছিল প্রথম যখন আমি কমার্সে পড়ছিলাম, আপনাদের হয়তো খটকা লাগতে পারে। তো যাই হোক, এই জাবেদা অর্থাৎ জার্নাল যখন করতে বলবে, তো এই অঙ্কটা 4 বার এসেছিল পরীক্ষায়। অবশ্যই আমাদের মনোযোগের সহিত এই অঙ্কটা দেখবো আমরা। তারপরে একটা অঙ্ক আছে, এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। তো এখন পর্যন্ত আপনারা এই অঙ্কের চাপ মাথায় আনবেন না। আমি যেটা পড়ালাম এখন পর্যন্ত, যেটা পড়াইছি আপনাদের, সেই চাপটা শুধু মাথায় নেবেন, যে অঙ্কের চাপ এখন আমার দরকার নেই। অঙ্কের চাপ হবে রবিবার থেকে, রবিবার পর্যন্ত আপনারা এইটুকু করবেন। এই যে এই থিওরিক্যাল এগুলো পড়ার দরকার নেই, হয়তো আমি নোটে দিয়েছি, যারা অনেকে পড়া পাগল আছে, যারা করতে ভালো হয় তাদের জন্য দিয়েছি, অনেক কাজ দিবে। কিন্তু এই যে ছকের মধ্যে যেগুলা দিয়েছি এগুলা, এবং আপনারা এই জিনিসগুলো, এই যে এই ছকের মধ্যে যেগুলো আছে ইংলিশ বাংলা যেটা দেওয়া আছে, এই এই জিনিসগুলো আপনারা একটু মানে একই দেখা মাত্র যেন বলতে পারেন যে এটা দায়, এটা সম্পদ, এটা খরচ, মানে এইভাবে যদি ইয়া করতে পারেন, হিসাব বিজ্ঞানে কোনো ব্যাপার না। তো আপনারা ইনশাল্লাহ তো দেখবেন ইনশাল্লাহ, নাকি? দেখবো স্যার ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ হ্যাঁ, আপনারা একটু দেখবেন। সব ভাইয়ের তো উপস্থিতি দেখতে পাচ্ছি না, হয়তো অনেকে বের হয়ে গেছে, কারণ রাত হয়ে গেছে তো অনেক, সব ভাইয়ের উপস্থিতি দেখতে পাচ্ছি না। তানির ভাই, আসসালামু আলাইকুম। তানির ভাই, ওয়ালাইকুম আসসালাম। একটু বাসায় একটু দেখবেন, একটু ধৈর্য হারা হন না, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ ইনশাআল্লাহ দেখবো। একটু শীটগুলা দেখবেন, আপনারা শুধু একটু সময় দেন, আপনারা 1 হাত আগান, আমি 2 হাত আগাবো। হ্যাঁ, শীট ভালো হয়েছে, শীটটা ভালো হয়েছে, আপনারা ভালো হয়েছে। আপনি সামারাইজ করছেন খুব সুন্দরভাবে, আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করলাম। ও থ্যাংক ইউ ভাই। আমি আপনাদের মতো আমিও ভুক্তভোগী, এরকম ব্যাংকিং ডিপ্লোমা না, বাট হচ্ছে ব্যাংকের কাজ করে আসে ভাই। আমি এটা আমরা যদি ব্যাংকিং ডিপ্লোমা পাস নাও করতে পারি, তাও আমাদের এটা কনসেপ্ট খুব ক্লিয়ার হচ্ছে, সহজভাবে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আল্লাহর রহমতে পাস করবেন আপনারা ইনশাআল্লাহ। শুধু এই ক্লাসের বাইরেও আমি আপনাদের সার্ভিস দেবো, যখনই আপনাদের হিসাব বিজ্ঞান সম্পর্কিত শুধু যে আমি আপনাদের কাছ থেকে এই যে মানে এই যে টাকা পয়সা সম্পর্কে এরকম না, যে কোনো মুহূর্তে আপনি ওই আমরা তো সবাই ফেসবুকে থাকি, ফেসবুক গ্রুপে প্রশ্ন করবেন, তাহলে কি হবে, তাহলে সবাই দেখতে পাবে, যে জানলো সে আগে হয়তো অ্যান্সারটা করে দিল, এরকম হবে। হ্যাঁ, তো মোটামুটি করবেন। এক্ষেত্রে আপনারা একটু অ্যাক্টিভ থাকেন, ভালো লাগবে। হিসাব বিজ্ঞান অনেক মজার জিনিস, অনেক ভয় দেখাইছে হয়তো, কিন্তু এটা অনেক মজার জিনিস, আমরা মজা করে করবো। মুজিবুর ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। অবশ্যই। মুজিবুর ভাই, আসসালামু আলাইকুম। স্যার ফেসবুক গ্রুপের লিংকটা আমাকে একটু পাঠিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। হ্যাঁ, তো মজিবুর ভাই একটু ধৈর্য সহকারে 2টা মাস, বেশি না, 2টা মাস আপনারা দেখেন, ইনশাল্লাহ আপনার পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। হিসাব বিজ্ঞানে মানে পড়াইতে পারবেন। রামেন চক্রবর্তী ভাই,
রামেন চক্রবর্তী ভাই, সালাম জি আলাইকুম ভালো ভাই। আছেন? যে মজা আছে শুয়ে থাকে আপনি দেখতেছেন, কঠিন তো। ভালো ভালো ভাই, শীতের সময়। তো রামেন ভাই একটু দেখেন, হ্যাঁ। আর ত্রিনাথ ত্রিপুরা, জি 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 ত্রিনাথ জি স্যার। ত্রিপুরা, হ্যাঁ। জি আপনি স্যার। কি ক্লাসে কি পরে ঢুকেছেন? জি স্যার, আমি একটু দেরিতে ঢুকছিলাম, ওই আমার জুমটা ইনস্টল করা ছিল না তো এই জন্য। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা স্যার একটু, আপনি তো রেকর্ড করছেন, তো রেকর্ডটা কি পাওয়া যাবে? হ্যাঁ রেকর্ড আমি দিয়ে দেবো আপনাদের, মানে মেলে দিয়ে দেবো, লিংক দেবো, মেলে লিংক দেবো। এটা আমি থ্যাংক ইউ। প্রত্যেকের মেলে, রেকর্ড আমি ফেসবুকে বা ইয়াকে দিব না, দিলে হয়তো পরে দিব, হয়তো পরের বার দিব, মানে 2-3 মাস পর দিব। আর দিলেও হয়তো কেউ বুঝতে পারবে না যে এটা কি ইয়া করছে। আর সবচেয়ে বড় কিন্তু কথা, এখন আমাকে মেরে দিবেন স্যার। অরিজিনালটা পাবেন হচ্ছে আমি গুগল ড্রাইভে আমার এই ভিডিওটা আমি আপলোড করে সেই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন। জি স্যার, থ্যাংক ইউ। আমানুল হক ভাই, আমানুল হক ভাই ভালো আছেন? জি আছি, ভালো আছে ভাই। আপনারা আমাকে একটু হেল্প করবেন, আমি আপনাদের হেল্প করব না, আপনারা আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের জন্য যথেষ্ট 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 আমি আপনাদের জন্য সময় দেব। আপনারা শুধু একটু আমাকে একটু আপনারা হেল্প করবেন, আপনারা একটু শুধু দেখবেন, বেশিক্ষণ পড়ার দরকার নাই। সারাদিনে যদি আপনি 20 থেকে 30 মিনিট সময় দেন সারাদিনে হিসাব বিজ্ঞানে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা পাস করবেন। অত বেশি সময় দেওয়ার দরকার নেই। হয়তো মনে করছেন যে আমি চাপা মারছি, ভাই চাপা নাই, ভাই চাপা নাই, আমি সত্যি বলতেছি এগুলা। তো আছে তানিয়া আক্তার। তানিয়া আক্তার কি ম্যাডাম বুঝতে পেরেছেন? একটু কি সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, শীট গুলো ভালো গুছানো, আমার কাছে ভালো লেগেছে। যাক আলহামদুলিল্লাহ। আপনার যদি ইয়া হয়, আমার জীবনে ইচ্ছা ছিল বুঝছেন টিচারি করা, কিন্তু দেখ কলেজে টাকা দিতে পারিনি, আমি ওই জন্য একই ধাক্কা ব্যাংকে চলে আসছি, আল্লাহর মতো হয়ে গেছে এখানে, তো এই জন্য আসছি আর কি। আপনারা দোয়া করবেন আমার কোন জন্য। ব্যাংকে আছেন আপনি? আপনি কোন ব্যাংকে আছেন? আমি এনআরবি ব্যাংকে আছি, বগুড়া শাখায়। আচ্ছা আচ্ছা তো আমাদের তো ভালো থাকবেন, একটু চেষ্টা দেখবেন করছি। শীটগুলো। জি ফারহানা, আচ্ছা ধন্যবাদ। আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। যাক আলহামদুলিল্লাহ। একটু শীটগুলো একটু দেখবেন, হ্যাঁ জি শীটগুলো স্যার। একটু আপনারা একটু দেখবেন। এই না যে আমি ব্যাপক ইয়া দিয়েছি, ইনশাল্লাহ 2 মাসে 4 দিনকে আমি 5 দিন ক্লাস নেবো, যদি আপনাদের ধৈর্য থাকে। এটা আমার ধৈর্য ইয়া করার, আপনাদের সাথে আমার ওই সম্পর্ক না। 5 দিন কাজ, যদি আপনারা বলেন 6 দিন ক্লাস নিতে হবে, আমি 6 দিনে নিব, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই। আপনাদের ধৈর্য থাকতে হবে। হিসাবে আমি পাস করে ছাড়বো আল্লাহর রহমতে, কি আছে কি নাই দেখবো। দেবতোষ দে দাদা, দাদা আবার দাদা, দাদা কি একটু 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 হলেও বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, খুব ভালো ক্লাসে। যাক একটু একটু সময় দিবেন, আল্লাহর রহমতে আমরা ভালো কিছু করতে পারবো দাদা, ইনশাআল্লাহ। যে ফারহানা আপু, আপনি কি একটু বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। যাই হোক, এটা আমার চাপে বলেন না, মানে মুখের উপর বলেন না, না যেটা বুঝবে না সেটা বলবেন, হ্যাঁ, যে এটা বুঝি নাই বা এটা বুঝছে, হ্যাঁ, নিজের লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে সবাই আমরা মানে শিখতে আসছি বা পড়তে আসছি, দেখতে আসছি। আমি আপনাদের টিচার না, আমি আপনাদের ভাই, হ্যাঁ, ওইরকম না, আমি আপনাদের ভাই, কারো ছোট ভাই কারো বড় ভাই এরকম হতে পারে আর কি, হ্যাঁ। জি স্যার। তো নোটগুলো একটু স্যার দেখবেন, অবশ্যই বলবো, না না বুঝলে অবশ্যই বলবো। জি 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 আপু। সোহালি আক্তার, সোহালি আক্তার। জি ভাইয়া, বুঝতে পেরেছেন একটু, মানে যে জায়গায় বুঝবে না সংকোচ মনে ইয়া নাই, আমরা নির্দিষ্ট কোনো সময় না, এটা জুম ক্লাস, আমার এটা পেইড ভার্সন, যদি এটা সর্বোচ্চ 30 ঘন্টা পর্যন্ত চালা যাবে, বুঝছেন, এটা সমস্যা নাই, আনলিমিটেড। আর আপনারা একটু ধৈর্য সহকারে এই 2টা মাস ধৈর্য ধরেন, আল্লাহর রহমতে আল্লাহ ভালো কিছু একটা ফল দিবে, হ্যাঁ। 2টা মাস ধৈর্য সহকারে কাজ করেন, হয়তো 2টা মাস বিরক্ত হবে, রাত 12টা বেজে যাবে, আপনারা মনে কিছু করবেন না। তো যাই হোক, আপনারা হয়তো ব্যাংকিং করে সবাই এসেছি, আমরা কালকে শুক্রবার দেখে হয়তো আজকে 12টা পর্যন্ত ইয়ে করলাম। তারপরে আছে মাসুদুর ভাই, শরীয়তপুর ভাই, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। ইউটিউবে সবার সাথে তো মানে খালি মেসেজে কথা হয় ভাই, আজকে দেখা হচ্ছে, যাক আল্লাহর রহমত, অনেক ভালো ভালো মানুষের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, আমি ভাবতে পারিনি, হ্যাঁ, যে আসলে দেখা হবে আপনাদের সাথে।
আমি এই শীটটা দেখছি আপনার ইউটিউব চ্যানেল, অ্যাকাউন্টিং স্কুলের যে ইউটিউব চ্যানেল, ওইখানে জি আমি জি শীটটা জি দেখছি যে আগে। আপনারা পারলে খুব ভালো সাবস্ক্রাইব লাগছে, করবেন এবং আপনাদের বন্ধু ভালো বান্ধব লাগছে। যদি কেউ থাকে আপনারা অবশ্যই বলবেন আমার ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। জি জি আর ওখানে ওখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে। আর এখানে ইনশাল্লাহ ক্লাসে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। গোলাম জি, রব্বানী ওখান ভাই, থেকে আমি অনেকগুলো অঙ্ক শিখছি ওখান থেকে, ডিপ্রিসিয়েশন, লিফো ফিফো, এই অঙ্কগুলো ওখানে খুব সুন্দরভাবে আপনি আলোচনা করছেন, দেখছি, এটা খুব ভালো লাগছে স্যার। ও যাক আলহামদুলিল্লাহ। আমরা আরো ব্যাপক বিস্তারিত কিছু আলোচনা করব, বিস্তারিত কিছু শিখবো। হিসাব বিজ্ঞান শুধু পাসই না, আজকে তো অন্তত জানলাম ডেবিট কি ক্রেডিট কি, এই জিনিসটা তো জানলাম। আপনি কোনো হিসাব বিজ্ঞানের ছাত্রকে প্রশ্ন করে দেখবেন, হয়তো ওয়া বলবে ডেবিট কি ক্রেডিট কি, মনে করবে যে বিশাল কিছু মনে হয় ডেবিট ক্রেডিট অর্থ, কিন্তু আসলে তা না। এটাই কিন্তু বাস্তব কথা। যাই হোক, আমি ওইরকম স্টুডেন্ট লাইফে আমি ওইরকম ছিলাম। তো এখন রব্বানী ভাই, জি আছি, আমি আছি। যাক যাক সবার সাথে পরিচয় হলো, ভালো লাগলো। এখানে আমাদের এই যে ইয়ে ভাই আছে, আমানুল ভাই আছে, আমানুল ভাই আছে। সবাই আপনারা সবাই একটু হেল্প করবেন, হ্যাঁ সবাই একটু হেল্প বলতে, হেল্প করাটা বলতে আমি এটা বোঝাচ্ছি আপনারা একটু সময় দিবেন, অন্য কিছু না, একটু সময় দিবেন। তো আরেকটা প্রস্তাব ছিল স্যার, একটা ছোটখাটো হ্যাঁ আবদারও বলতে পারেন। অবশ্যই অবশ্যই স্যার এই যে মোটামুটি ভাবে এখন তো রাত 10টা, মানে অনেক রাত স্যার, 1 ঘন্টা না হলেও এটলিস্ট আধা ঘন্টা আমাদের ক্লাস টাইম থেকে আগাই নেওয়া যায় কিনা? হ্যাঁ 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 যাবে যাবে যাবে। আজকে একটু প্রথম দিন তো বোঝেন না, প্রথম সবকিছু একটু মানে ভয়ের ব্যাপার। আমার সেটিং ছিল না। এই যে আমি আপনাদের দেখাই, এই যে ইয়া নিয়ে আসছে, এই যে আপনাদের জন্য এটা ক্রয় করেছি, প্রায় 10,000 টাকার মতো খরচ করে এটা ক্রয় করেছি আপনাদের জন্য। তার মধ্যে এলা সেটিং এর বিষয় আছে। তার মধ্যে পেইড ভার্সন হচ্ছে, আমি কখনো জুমে পেইড ভার্সন চালাই নাই, যার কারণে অনেকেই বলছে যে ভাই লিঙ্ক পাচ্ছি না। আমি তো লিঙ্ক ভাই, আমি তো পেইড ভার্সন চালাই না কখনো, লিঙ্ক কেমনে কিনে জানি না। এই লিঙ্কটা এলে সব প্রথম দিন তো বুঝুন তো, এটা সব করতে একটু সময় লাগলো ভাই। হ্যাঁ, তা এরপরে ইনশাল্লাহ আমরা 9:30টার মধ্যে ইনশাল্লাহ আমরা আসার চেষ্টা করবো। আপনাদের কি সমস্যা হবে? আর সবার কি সমস্যা হবে? না সমস্যা নাই, আজকে 9টাও করা যায়, সমস্যা নাই, সমস্যা নাই। না 9টায় করলে ঠিক আছে, 9টায় করলে অনেকে যে ব্যাংক থেকে আসতে আসতে বাসায় আসতে আসতে একটু ইয়ে হয়ে যায়। হ্যাঁ আমাদের একটু সমস্যা আছে, আমাদের বাচ্চাদের একটু পড়াইতে হয়, পড়াইতে আবার নিজেদের টাইম। ও আচ্ছা আচ্ছা, তাহলে 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 আপনি বলেন তো কয়টা থেকে তাহলে পড়াবো? আমার 10টা থেকে সুবিধা হয়, 10টার আগে বাচ্চাদেরকে পড়াইতে দেওয়া লাগে। জানুয়ারি থেকে স্কুল শুরু হবে আবার। ভাই শোনেন, এটা মাদের জন্য একটু কনসিডার করতে হবে যে ভাই। আচ্ছা ঠিক আছে স্যার, সবার ভালো হয় সেটা। এখন হ্যাঁ, আমরা কিন্তু একসময় বাচ্চা ছিলাম বুঝছেন আমরা। তবে তবে সমস্যা নাই আপনাদের যে কোনো ইয়া, মানে আমি ইনশাল্লাহ ইয়া করে দেবো, মানে সিলেবাসের মাধ্যমে যে আমি যে রুটিনে যে ক্লাসটা দেখেছেন না 33টা, আপনারা তো হয়তো মনে করেছেন ওই 33টা ক্লাসে বোধহয় নিব, এটা হয়তো মনে করেছেন। তারও বেশি আপনাদের বুঝার সুবিধার্থে বা আপনাদের, আমি তো বলেছি আপনাদের যদি ধৈর্য থাকে, আপনারা যদি সময় আমাকে দেন, আমি আপনাদের জন্য প্রস্তুত। তো অনেক কথা হলো, রাত প্রায় 12টা বেজে গেছে। তো আগামী রবিবার ক্লাস হবে ইনশাল্লাহ, সবাই আসবেন এবং ডাইরেক্ট আমরা অঙ্ক শুরু করবো। হ্যাঁ ইনশাআল্লাহ। তো দোয়া করবেন, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ঠিক আছে ভাইয়া। জি জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই। লিভ করছি।